সো হ্যালো এভরিওয়ান, হ্যালো স্টুডেন্টস। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমরা চলে এসেছি আমাদের বায়োলজির সেকেন্ড চ্যাপ্টার কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশনের ওয়ান শর্ট ভিডিও নিয়ে। তো লাইক এজ দ্য ফার্স্ট চ্যাপ্টার, আশা করব যে এই চ্যাপ্টারের মধ্যে, এই ক্লাসের মধ্যে আমরা যেসব জিনিস পড়বো এই চ্যাপ্টারের, তোমাদের এক্সাম পিরিয়ডে, এই শর্ট পিরিয়ড অফ টাইমে এই ওয়ান শর্ট ভিডিও দেখলে আর কিছু দেখতে লাগবে না। বিকজ অ্যাজ অলওয়েজ আমি যখনই পড়াই, কোয়েশ্চেন্স কি প্রবাবল আসতে পারে না আসতে পারে, কোন পার্সপেক্টিভে কোয়েশ্চেন্সগুলো জিজ্ঞেস করে, সেইগুলো স্টাডি করে আমরা একসাথে এগোই। ঠিক তো? তো চলো, কন্ট্রোল এবং কোঅর্ডিনেশন চ্যাপ্টার আমাদের অলরেডি ফিনিশড আমাদের ক্লাসের মধ্যে। এটার ওয়ান শট ভিডিও আজকে স্টার্ট করা যাক, ওয়ান শট ক্লাস স্টার্ট করা যাক। এবং আজকের দিনেই একদম বইপত্র জল টল সব কিছু নিয়ে বসে যাও। আজকের এক ক্লাসের মধ্যেই আমরা সমস্ত কন্ট্রোল এবং কোঅর্ডিনেশনটাকে শেষ করে নেব। তো যারা এর আগে শেষ করোনি তোমাদের জন্য বেনিফিশিয়াল, আর যারা শেষ করে নিয়েছো তোমাদের জন্য তো অবভিয়াসলি বেনিফিশিয়াল। কংগ্রেচুলেশনস। তো চলো आगे बढ़ते हैं चैप्टर कंट्रोल एंड कोऑर्डिनेशन। एट फर्स्ट, व्हाट विल वी रीड इन दिस चैप्टर? আমরা কি কি পড়ব? ঠিক তো? আমরা কি পড়ব? যে এই যে কন্ট্রোল এবং কোঅর্ডিনেশন, এগুলার মানে কি, এগুলা কেন, এগুলার দরকার কি, ঠিক তো? এইসব জিনিসগুলো আমরা পড়বো, ঠিক আছে? তো তারপর দেখবো কন্ট্রোল এবং কোঅর্ডিনেশন প্ল্যান্টসদের মধ্যে এবং অ্যানিমালসদের মধ্যে। তো এইগুলো একটু লম্বা টপিক হবে। আমরা যেহেতু ওয়ান শটের মধ্যেও তেমন বেশি কিছু শর্ট করি না, বিকজ শর্ট করলে কি হয়, নলেজটা শর্ট হয়ে যায় এবং তোমরা আনসার করতে পারবে না যারা সিবিএসসি বোর্ডের এই ভিডিওটা দেখছো। সো যা টপিকস এখানে এনলিস্টেড আছে সমস্ত টপিকস আমরা ইন ডিটেল ডিসকাস করে যাব। তো চলো আগে বাড়তে, কন্টেন্ট যদি তোমাদের দেখা হয়ে যায় তাহলে সবচেয়ে প্রথম আমাদের কাছে যে সবচেয়ে প্রথম কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে যে কন্ট্রোল মানে কি। ঠিক তো? কন্ট্রোল মানে কি? দেখো, কন্ট্রোল মানে হচ্ছে, এই চ্যাপ্টারের মধ্যে কন্ট্রোল শব্দটা বোঝানো হচ্ছে কোন ফিজিওলজিক্যাল প্রসেসে আমাদের বডির বিভিন্ন অর্গানসগুলা কন্ট্রোলে ফাংশন করতে থাকে। ফর এক্সাম্পল, যদি সেই মানে ব্যবস্থাটা না থাকতো আমাদের বডির, তাহলে কি হতো, যেমন কি দেখে না, ওই যে হার্টটা আছে না, সেই হার্টটা কি বলছে যে কই মুঝে ইতনা বাতাও কি কিতনা তেজ ধড়কনা है। মানে কি, হার্ট কখনো বুঝতোই না যে এখন আমার এতটুকু স্পিডে বিট করা দরকার, এখন আমার স্লো বিট করা দরকার। তো এই যে কখনো কখনো হার্ট আমাদের ফাস্ট বিট করে, কখনো কখনো স্লো বিট করে, এই কন্ট্রোলটা আমাদের বডিতে কিভাবে হয়, এই জিনিসগুলোই আমরা এই চ্যাপ্টারের মধ্যে পড়বো। ঠিক আছে? তো ফার্স্ট চ্যাপ্টারে আমরা যে লাইফ প্রসেসের বিভিন্ন প্রসেসগুলো পড়ে এসেছি, সেই প্রসেসগুলো করতে আমাদের অর্গানস কিভাবে কাজ করে, সেই অর্গানসের কন্ট্রোল মেথডটা কি, সেই জিনিসগুলো আমরা এই চ্যাপ্টারে দেখবো। ঠিক আছে? তো সেকেন্ড, যদি আমরা কন্ট্রোল বুঝে নিই, দেন কোঅর্ডিনেশন মানে কি? কোঅর্ডিনেশন মানে হচ্ছে কোঅপারেশন, একসাথে কাজ করা। যেমন আমাদের বডির হার্ট, লাংস, কিডনি সবকিছু একসাথে কাজ করে, কোঅর্ডিনেট করে কাজ করে। ঠিক আছে? একটা ফাংশন আরেকটার উপর ইনফ্লুয়েন্স করে, তাই কি করে, যাতে একটা আরেকটার অসুবিধা না হয় সেই অনুসারে কাজ করে। ঠিক আছে? তো এই জিনিসটাও আমরা দেখবো যে কিভাবে কোঅর্ডিনেট করে বিভিন্ন অর্গানসগুলা বডিতে কাজ করে। কারেক্ট? তো এটা হচ্ছে আমাদের টার্মিনোলজিক্যাল মিনিংস এই চ্যাপ্টারের, কন্ট্রোল মানে কি, কোঅর্ডিনেশন মানে কি। ঠিক আছে? নেক্সট, এইগুলোর প্রয়োজন কি? দেখো, একদম সাফ সাফ কথা যে কন্ট্রোল এবং কোঅর্ডিনেশনের প্রয়োজন কি আমাদের বডির। তো আমি ফ্রেম থেকে সরছি, তোমরা যদি একটু দেখো কি লেখা আছে, why are these important? To ensure whether different organs in the living body are working together and properly. অবভিয়াসলি প্রপারলি কাজ করছে কিনা না সেটা দেখার জন্য, একসাথে কাজ করছে কিনা না সেটা এনশিওর করার জন্য। নেক্সট কি, টু অ্যাডাপ্ট টু চেঞ্জেস ইন দ্য এনভায়রনমেন্ট। যেমন একটু আগে বললাম যে হার্ট আমাদের কখন ফাস্ট বিট করবে, কখন স্লো বিট করবে, সেটা ডিপেন্ড করে সিচুয়েশনসের উপর। সেই সিচুয়েশনসটা হার্টের বুঝতে লাগে। তো এই যে অ্যাডাপ্টেশনটা, ঠিক আছে, শুধু হার্টের ক্ষেত্রে না, বিভিন্ন অন্য অর্গানসের ক্ষেত্রেও সেম। কি, টু মেনটেন স্ট্যাবিলিটি ইন দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট অফ দ্য বডি, যেটাকে আমরা হোমিওস্টেসিস বলি, যেটা মানে যদিও তোমাদের সিলেবাসে নাই এই জিনিসটা, মানে বডির ইন্টারনাল কন্ডিশনসকে আউটার কন্ডিশনসের সাথে ম্যাচ করিয়ে ব্যালেন্সে রাখাটাকে হোমিওস্টেসিস বলে। ঠিক আছে? টু রেসপন্ড অ্যাপ্রোপ্রিয়েটলি টু এক্সটার্নাল স্টিমুলি। এবার এই হচ্ছে একটা টার্ম যেটা আমাদের এই চ্যাপ্টারে অনেক গুরুত্বপূর্ণ টার্ম, সেটা মানে কি সেটাও আমরা এরপরে স্লাইডে দেখবো। ঠিক আছে?
তারপরে কি বলেছে, টু রিমেইন অ্যালার্ট অ্যান্ড প্রোটেক্ট, টু রিমেইন অ্যালার্ট অ্যান্ড প্রোটেক্ট ওয়ানসেলফ ফ্রম ডেঞ্জার্স। ঠিক আছে, এই সব জিনিসগুলা আস্তে আস্তে যত চ্যাপ্টার এগোবো, যারা চ্যাপ্টারটা পড়োনি এখন অবধি, তোমাদের জন্য বলছি, যত চ্যাপ্টারটা এগোবো তোমরা আরামসে এই জিনিসগুলার মিনিং বুঝতে পারবে। ঠিক আছে, এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে when we touch, না সরি এটা হচ্ছে when the touch me not plant। টাচ মি নট প্ল্যান্ট মানে জানো তো তোমরা, ছুঁইমুই প্ল্যান্ট বা ওই যে মিমোসা পুডিকা প্ল্যান্ট যেটা, ঠিক আছে, লজ্জাপতি যেটা, সেই প্ল্যান্টটাকে তুমি যখন টাচ করবে, সেই প্ল্যান্টটা কি করবে, কুইকলি অর লিভস গুলাকে ফোল্ড করে দেবে। ঠিক তো, সো মানে এটা হচ্ছে কি তোমাদের এটা কি শো করে, রেসপন্স শো করে, কিসের, তোমার টাচের রেসপন্স শো করে। সেসব জিনিসগুলো আমরা একটু একটু করে বুঝবো। এখানে যে নিডসগুলো আছে না, সেই নিডসগুলা দরকার বলে তোমরা নোট করে নাও। নোট করলে কি হবে, আস্তে আস্তে যখন স্লাইডসে এগোবো তোমরা এই পয়েন্টসগুলোকে ম্যাচ করতে পারবে, যে কিভাবে এই পয়েন্টসগুলা আমাদের কাজে লাগছে, মানে বুঝতে পারছি আর কি আমরা। ঠিক আছে, সো জাস্ট আই এম beside the frame, you can take a screenshot or note it down by pausing the video. Next, let us move to the terminologies। যে টার্মসগুলো আমরা একটু আগে দেখলাম, কি কি টার্মস দেখলাম, আমরা টার্মস দেখলাম স্টিমুলাস। স্টিমুলাস মানে কি, দেখো কি লেখা আছে, এটা স্টিমুলাসের ডেফিনেশনই। ঠিক আছে, সো ইউ ক্যান রাইট ইট ফ্রম দ্য স্লাইডস। এনি চেঞ্জ ইন দ্য ইন্টেরিয়র, any change in the outer or inner environment that makes one to respond is called stimulus। মানে কি, আমার বডির, ঠিক আছে, আমি আমার বডি দিয়ে বুঝাই, আমার বডির ভিতরে কোনো চেঞ্জ অথবা আমার বডির বাইরে কোনো চেঞ্জ, যাতে আমি রেসপন্ড করব, সেই চেঞ্জটাকেই আমি বলছি স্টিমুলাস। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি যখন এখন ক্লাসটা নিচ্ছি, এখানে খুব সুন্দর এয়ার কন্ডিশনড আছে এই রুমের মধ্যে। ঠিক আছে, তো এখন যদি কারেন্ট চলে যায় কি হবে, এই রুমটা গরম হয়ে যাবে। ঠিক তো, এবং সেই গরম এনভায়রনমেন্টটাতে আমি রিয়াক্ট করব, আমি রেসপন্ড করব, কারেক্ট, আমি রেসপন্ড করবো, কোনোভাবে আমি রেসপন্ড করব। তো এই যে বাইরে যে চেঞ্জটা হলো, কিসে চেঞ্জ হলো, টেম্পারেচারে চেঞ্জ হলো। সে টেম্পারেচারের চেঞ্জের কারণে কি হচ্ছে, আমি নিজে রেসপন্ড করছি। সো এই টেম্পারেচার চেঞ্জটা হচ্ছে আমার জন্য স্টিমুলাস, কারেক্ট। এবার কেউ যদি আমাকে পাশ থেকে ডাক দেয়, তাহলে আমি রেসপন্ড করব। তো এখানে কি সাউন্ডটা হচ্ছে আমার জন্য স্টিমুলাস। ঠিক আছে, তো এবার যদি মশা একটা এসে আমার মানে উপরে বসে, তাহলে আমি রিয়াক্ট করব। সে মশার যে বসা, সেটা আমি কিভাবে ফিল করছি, টাচ দিয়ে। সো এখানে টাচটাও একটা স্টিমুলাস, কারেক্ট। তুমি যখন আমার কথা এখন শুনছো, শুনে শুনে যে ঘাড় নাড়াচ্ছ, ঠিক আছে না, হ্যাঁ হ্যাঁ বলে, এটাও তুমি আমাকে রেসপন্ড করছো। সো হোয়াট ইজ দিস, দিস ইজ সাউন্ড স্টিমুলাস, কারেক্ট। সো স্টিমুলাসের এক্সাম্পল আমরা কি কি দেখতে পারি, টাচ, হিট, লাইট, সাউন্ড এটসেট্রা, উই ক্যান সি, মানে এনি চেঞ্জ যেটার মধ্যে আমি রেসপন্ড করব, কারেক্ট। বাইরে একটা কোকিল পাখি ডাকছে, সেটাতে আমি রেসপন্ড করছি না। সো দিস ইজ নট স্টিমুলাস ফর মি, কারেক্ট, মানে ইন এ ব্রড সেন্স ইফ উই আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, তা তো শুনছি, আমরা সবকিছু শুনছি বাইরে যা যা হচ্ছে, ঠিক তো, ওকে। ইম্পালস, এই শব্দটা আমরা খুব পাবো, ইলেকট্রিক ইম্পালস। ইম্পালস মানে হচ্ছে ইলেকট্রিক সিগন্যাল যেটা জেনারেট হয় স্টিমুলাসের জন্য। এবার এই জিনিসটাকে আমরা একটু পজ রাখবো, কারণ প্রথমত আমরা কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন কিসে পড়বো, প্রথমত পড়বো আমরা প্লান্টসদের মধ্যে, এবং প্লান্টসদের মধ্যে ইলেকট্রিক্যাল স্টিমুলাস হয় না, মানে ইলেকট্রিক্যাল কোনো সিগন্যালিং জেনারেট হয় না ওদের মধ্যে। এটা আমাদের বডিতে হয়, অ্যানিমেলসদের ক্ষেত্রে হয়। তো যখন আমরা অ্যানিমেলসটা পড়বো, তখন আমরা এই ইম্পালসের কথাটা আবার রিপিট করব, ক্লিয়ার। সো আশা করি স্টিমুলাস এবং মানে স্টিমুলাস জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, বিকজ এই টার্মটা আমরা নেক্সট স্টেপ প্লান্টসদের ক্ষেত্রেও পাবো, ক্লিয়ার। তো চলো নেক্সট লেট আস সি হোয়াট ইজ দেয়ার। সো কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন চ্যাপ্টারটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা প্লান্টসদের ক্ষেত্রে, একটা অ্যানিমেলসদের ক্ষেত্রে। ঠিক আছে, প্লান্টস এবং অ্যানিমেলসদের ক্ষেত্রে। তো প্রথমে আমরা প্লান্টসকে টার্গেট করব, উই উইল কমপ্লিট দ্য প্লান্টস, ওকে। দেন ইফ নেসেসারি আই উইল টেক 5 minute রেস্ট, অ্যান্ড দেন अगेन আই উইল স্টার্ট দ্য অ্যানিমেলস। তো লেট আস গো। কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন ইন প্লান্টস। এবার দেখো, চ্যাপ্টার যখন পড়বো, জাস্ট মানে পড়ে পড়ে যাবো না, অবভিয়াসলি মাঝখানে মাঝখানে কিছু গল্প তো হবে, গল্পের মাধ্যমে আমরা বুঝবো। কি হয়, তোমাকে যখন কেউ ডাক দেবে, তখন তুমি তো সাড়া দেবে, ঠিক না। আমাদের আশেপাশের যে কোনো চেঞ্জে আমরা সাড়া দেই, এবং এই সাড়াটাকেই মানে সাড়াটার উপর ভিত্তি করে আমরা বলছি যে স্টিমুলাস আছে, মানে ওইটা হচ্ছে আমার জন্য স্টিমুলাস। তো অবভিয়াসলি না, তুমি যখন একটা আম গাছকে গিয়ে ডাক দেবে, ঠিক আছে,
এই আম গাছ কি তোমাকে রেসপন্ড করবে? না। তার মানে কি আম গাছ কোনো স্টিমুলাসে রেসপন্ড করে না, বা আম গাছের জন্য কি কোনো স্টিমুলাস নাই? না, স্টিমুলাস ওর জন্য আছে। ও একটা লিভিং অর্গানিজম এবং সেও তার আশেপাশের চেঞ্জেসের উপর রেসপন্ড করে। হ্যাঁ, তোমার ডাকে সে সাড়া দেবে না, কিন্তু ওর জন্য যেগুলো স্টিমুলাস, এই স্টিমুলাসগুলোতেও সাড়া দেবে। ঠিক আছে? এবং গাছে যে সাড়াটা দেয়, যে রেসপন্ডটা করে, সেই রেসপন্ডটা আমরা বুঝতে পারি কিসের মাধ্যমে বলো তো? ওদের মুভমেন্টসদের মাধ্যমে। ঠিক আছে? না, হোয়াট ইজ মুভমেন্ট অ্যাকচুয়ালি? মুভমেন্ট এবং লোকোমোশনের মধ্যে তোমরা ডিফারেন্স জানো? দুইটা ইংলিশের টার্মিনোলজি, লোকোমোশন এবং মুভমেন্ট। লোকোমোশন মানে হচ্ছে যেমন আমি আমার লোকেশন এখান থেকে চেঞ্জ করছি। ঠিক আছে? সো দিস ইজ চেঞ্জ ইন দ্য লোকেশন, মিন্স লোকোমোশন। আর মুভমেন্ট মানে কি? এই যে আমি হাত নাড়াচ্ছি, আমার পজিশন তো সেম আছে না, আমার পজিশনটা তো একই জায়গাতে আছে, আমার লোকেশন একই জায়গাতে আছে। সো দিস ইজ কল্ড মুভমেন্ট। অ্যান্ড ইফ দ্য মুভমেন্ট ইজ ওরিয়েন্টেড উইথ দ্য চেঞ্জ ইন দ্য লোকেশন, দেন ইট ইজ কল্ড লোকোমোশন। তো প্ল্যান্ট কি করে? লোকোমোশন করে না, প্ল্যান্ট কি করে? মুভমেন্টস করে। ঠিক তো? প্ল্যান্টের গোড়াটা এক জায়গাতেই থাকে, সে মুভমেন্ট করে অন্য অন্য দিকে যেতে পারে। কারেক্ট? সে লোকোমোশন করতে পারে না। এবার দেখো প্ল্যান্টসদের যে রেসপন্সটা, সেই রেসপন্সটা আমরা প্ল্যান্টসদের মুভমেন্ট দিয়ে বুঝতে পারি। ক্লিয়ার? কিভাবে মুভমেন্টস দিয়ে বুঝতে পারি বলো তো? ওই যে প্রথম একটা এক্সাম্পল দেখেছিলাম না, যে টাচ মি নট প্ল্যান্টের লিফকে যদি তুমি টাচ করো তাহলে সে ক্লোজ করে নেয়। এই ক্লোজিং অফ লিভসটা কি একটা মুভমেন্ট না ওর? তো গাছের রেসপন্স আমরা মুভমেন্ট দিয়ে বুঝতে পারি। তো অবভিয়াসলি আবার আম গাছের যদি আমি এক্সাম্পল দিই, তাহলে আম গাছ তো সেটা করে না, করে না, কিন্তু সে অন্য স্টিমুলাসে রেসপন্ড করে। এইবার যদি মানে এখানে এই যে স্টিমুলাসের উপর বেসিস করে যে রেসপন্সটা আছে না, সেটাকে আমরা বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করতে পারি। একটাকে বলি ট্রপিক মুভমেন্ট, একটাকে বলি নাস্টিক মুভমেন্ট। সেগুলোকে আমরা নেক্সট স্লাইডে দেখছি। ঠিক আছে? আবার প্লান্টের মুভমেন্টসগুলোকে আমরা আরও দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। যদি একটা প্লান্টের মুভমেন্টে প্লান্টের গ্রোথ হয়, তাহলে আমরা এটাকে বলি গ্রোথ মুভমেন্ট। আর যদি একটা প্লান্টের মুভমেন্টে সেটার গ্রোথ না হয়, তাহলে এটাকে বলি আমরা নন গ্রোথ মুভমেন্ট। এবার বলবে যে কোন প্লান্টের মুভমেন্টে আবার গ্রোথ হয় না? সেম, মিমোসা পুটিকা। টাচমিনোর প্ল্যান্টকে তুমি যখন টাচ করবে, সে যখন লিফটাকে ক্লোজ করবে, লিভসগুলোকে ক্লোজ করবে, এটা কি ওর গ্রোথ হলো? অবভিয়াসলি না। কারেক্ট? তো অনেক মুভমেন্টস আছে গাছের যেগুলো গ্রোথ ওরিয়েন্টেড মুভমেন্টস না, এগুলোকে আমরা নন গ্রোথ মুভমেন্টস বলি। আর অনেক মুভমেন্টস আছে যেগুলো গ্রোথ ওরিয়েন্টেড মুভমেন্টস, এগুলোকে গ্রোথ মুভমেন্টস বলি। ঠিক আছে? তো তো দিস আর জাস্ট টার্মস। বেসিক্যালি আমরা পড়বো কি ট্রপিক মুভমেন্ট এবং নাস্টিক মুভমেন্ট, এইগুলাকে কি বেসিসে ভাগ করা হয়েছে? ডাইরেকশন অফ দ্য স্টিমুলাসের বেসিসে ভাগ করা হয়েছে। তো চলো দেখে নেই কি দেওয়া আছে সবচেয়ে প্রথম। হ্যাঁ, ট্রপিক মুভমেন্ট। ট্রপিক মুভমেন্টের ডেফিনেশন দেওয়া আছে এখানে। সো আমি অলরেডি স্ক্রিনের বাইরে আছি, তোমরা এই ডেফিনেশনটাকে স্ক্রিনশট উঠিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নাই। দ্য টাইপ অফ মুভমেন্ট ইন হুইচ দ্য ডাইরেকশন অফ দ্য স্টিমুলাস ইনফ্লুয়েন্সেস a plant organ to bend or move permanently either towards or away from the stimulus is called ট্রপিক মুভমেন্ট। কিছু বুঝেছি আমরা? না, কিছু বুঝিনি। বুঝেছো? আচ্ছা চলো ঠিক আছে, আমি ধরে নিই যে তোমরা কিছু বুঝোনি, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। মানে ধরে নাও এটা একটা প্ল্যান্ট। ঠিক আছে? এই দিক থেকে কোনো একটা স্টিমুলাস আসছে, এদিক থেকে কোনো একটা স্টিমুলাস আসছে। যদি এই প্ল্যান্টের মুভমেন্টটা স্টিমুলাসের ডাইরেকশনের উপর ডিপেন্ড করে মুভমেন্ট হয়, তবে আমরা এটাকে ট্রপিক মুভমেন্ট বলি। এবার ডাইরেকশনের উপর ডিপেন্ড করে মুভমেন্টটা যে মানে স্টিমুলাসের দিকেই শুধু মুভমেন্টটা করবে তাও না, স্টিমুলাসের এগেনস্টও মুভমেন্ট করতে পারে। ঠিক আছে? মানে এই দিক থেকে স্টিমুলাস আসছে, গাছের কোনো একটা অর্গান এদিকে ব্যান্ড হয়ে গেল, তাহলেও এটা ট্রপিক মুভমেন্ট। কেন? কারণ এই স্টিমুলাসটাকে যদি আমি এদিক থেকে দিই, তাহলে গাছটা আবার আমার দিকে এই যে এদিকে মুভমেন্ট করবে। মানে কি, আগে ওইদিকে মুভমেন্ট করছিল, এবার এইদিকে মুভমেন্ট করছে। ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে স্টিমুলাসের ডাইরেকশন আমি চেঞ্জ করেছি, তাই মুভমেন্টের ডাইরেকশন চেঞ্জ হয়ে গেছে। মানে মুভমেন্টের ডাইরেকশন ইজ ডিপেন্ডেন্ট অন দ্য ডাইরেকশন অফ দ্য স্টিমুলাস, অ্যান্ড ইফ ইট ইজ সো দেন দ্য মুভমেন্ট ইজ কল্ড ট্রপিক মুভমেন্ট। ক্লিয়ার? তাহলে নাস্টিক মুভমেন্ট যে ছিল আমাদের, ওই নাস্টিক মুভমেন্টটা কি? নাস্টিক মুভমেন্ট মানে হচ্ছে দ্য মুভমেন্ট অফ এ প্ল্যান্ট যেখানে স্টিমুলাসের ডাইরেকশনের উপর মুভমেন্টের ডাইরেকশন ডিপেন্ড করে না। ঠিক আছে? বুঝাতে পারলাম? ক্লিয়ার? এবার একটা একটা করে যখন টাইপ পড়বো, তখন আমরা এই জিনিসটাকে আরো ক্লিয়ার করে বুঝবো। ফর এক্সাম্পল ধরে নাও এই যে গাছটা আছে না, এই গাছের টপটাকে যদি আমি ব্যান্ড করে রাখি, তাহলে তো সূর্য আমার উপরেই থাকছে। ঠিক আছে? গাছটা এরকম আছে না, আমরা মানে কি ধারণা নিতে পারি যে টপটাকে যদি ব্যান্ড করে দিই তাহলে গাছটা এরকম হওয়ার কথা, কিন্তু হয় না। হয় না, সূর্য উপরে আছে না, তো সূর্য যদি স্টিমুলাস হয়, সে সূর্যের দিকে যাচ্ছে। ঠিক আছে? সূর্যের দিকে যাচ্ছে, কিন্তু গাছের শুধু একটা পার্ট সূর্যের দিকে যায়,
আরেকটা পার্ট কিন্তু সূর্যের এগেনস্টে যায়। এই যে রুটটা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু সূর্যের এগেনস্টে যাচ্ছে, মানে লাইটের এগেনস্টে যাচ্ছে। সো এই জিনিসটা মাথায় একদম ক্লিয়ার রাখবে, ঠিক আছে, একদম কনফিউজ হবে না। টপিক মুভমেন্ট মানে সবসময়ই স্টিমুলাসের দিকে যাওয়ার মুভমেন্টটাকে টপিক মুভমেন্ট বলে না, যদি স্টিমুলাসের এগেনস্টেও যায় তাহলেও সেটাকে টপিক মুভমেন্ট বলে। আমার কি দেখতে লাগবে যে স্টিমুলাসের ডাইরেকশনের উপর কি আমার মুভমেন্টের ডাইরেকশনটা ডিপেন্ডেন্ট আছে কিনা না। ক্লিয়ার? ইফ ইট ইজ ডিপেন্ডেন্ট দেন ইট ইজ কল্ড টপিক মুভমেন্ট, ইফ ইট ইজ নট দেন ইট ইজ নাস্টিক মুভমেন্ট। বুঝতে পারলাম? এবার টপিক মুভমেন্টকে আমরা অনেকটি ভাগে ভাগ করেছি, মানে টাইপস দিয়েছি এগুলার। প্রথমটা যেমন ফটোট্রপিক মুভমেন্ট, ঠিক আছে? তো ফটোট্রপিক মুভমেন্ট, এটা এইচ হবে না, ফটোট্রপিক মুভমেন্ট। ফটো মানে আমরা বুঝতে পারি কি, ফটো মানে হচ্ছে লাইট, ফটো মানে লাইট, লাইট হচ্ছে আমার এখানে স্টিমুলাস, এই যে লিখেই দিয়েছি আমি, ঠিক আছে? যদি মুভমেন্টটা হয় টুয়ার্ডস দ্য লাইট তাহলে আমরা এটাকে বলি পজিটিভ ফটোট্রপিক মুভমেন্ট, ঠিক আছে? এটাকে আমরা বলি পজিটিভ ফটোট্রপিক মুভমেন্ট। আর যদি মুভমেন্টটা অ্যাওয়ে ফ্রম দ্য লাইট হয় তাহলে আমরা বলি নেগেটিভ ফটোট্রপিক মুভমেন্ট। পজিটিভ ফটোট্রপিক মুভমেন্ট কে করে? গাছের স্টেম, ঠিক আছে? আর নেগেটিভ ফটোট্রপিক মুভমেন্ট কে করে? গাছের রুট। কারেক্ট? গাছের স্টেম করে পজিটিভ ফটোট্রপিক মুভমেন্ট, সে লাইটের দিকে যায়, আর গাছের রুট করে নেগেটিভ ফটোট্রপিক মুভমেন্ট, সে লাইটের এগেইনস্টে যায়, ঠিক তো? সে ডার্কের দিকে যায়। সো বাই দিস উই ক্যান আন্ডারস্ট্যান্ড যে প্রথম টাইপটা কি, প্রথম টাইপটা হচ্ছে ফটোট্রপিক মুভমেন্ট, যেখানে স্টিমুলাস হচ্ছে লাইট, আর যদি লাইটের দিকে যায় দেন ইটস কল্ড ফটোট্রপিক মুভমেন্ট, ফর এক্সাম্পল স্টেম। আচ্ছা হ্যাঁ, এক্সাম্পল বলতে মনে হচ্ছে কোয়েশ্চেন কি আসবে যে গিভ অ্যান এক্সাম্পল অফ পজিটিভ ফটোট্রপিক মুভমেন্ট দ্যাট উই ক্যান অবজার্ভ ইন প্ল্যান্টস। তুমি কি লিখবে? স্টেম? না, আনসার রং হয়ে যাবে। কখনোই ট্রপিক মুভমেন্টের এক্সাম্পলসে আমরা কি করি, শুধু অর্গানের নামটা লিখি না, মানে গাছের কোন পার্টটা করছে সেটার নাম লিখি না, কিন্তু সেই পার্টে এক্স্যাক্টলি কি মুভমেন্টটা করছে সেটাও আমরা লিখি, ঠিক আছে? তো আমরা কি লিখবো? মুভমেন্ট অফ স্টেম টুয়ার্ডস লাইট। এটা হচ্ছে আমার পুরো সেন্টেন্সে লিখতে লাগবে। বারবার বলছি, যখন কোয়েশ্চেন জিজ্ঞেস করবে গিভ অ্যান এক্সাম্পল অফ পজিটিভ ফটোট্রপিক মুভমেন্ট, আমি শুধু স্টেম লিখবো না, আমি কি লিখবো? আমি লিখবো মুভমেন্ট অফ স্টেম টুয়ার্ডস লাইট, ঠিক আছে? তো যখন জিজ্ঞেস করবে গিভ অ্যান এক্সাম্পল অফ নেগেটিভ ফটোট্রপিক মুভমেন্ট, হোয়াট উইল রাইট? উই উইল রাইট মুভমেন্ট অফ রুট against the light of, against the direction of light, correct, or away from the light। এই পুরো সেন্টেন্সটাকে লিখতে লাগবে, আদারওয়াইজ মার্ক পাবে না। বুঝা গেছে? তো চলো, পজিটিভ মানে ফটোট্রপিক মুভমেন্ট বুঝা গেছে। নেক্সটে আমরা যাই। এই দেখো, এটা হচ্ছে কিছু আমার বাড়ির পিকচার, মানে আমি আমার বাড়ির, ঠিক আছে, আমার বাড়ি থেকে নেওয়া পিকচার। তো কি করেছে, আমার মা কিছু গাছ লাগিয়েছিলেন এদিকে, আর এই সাইডটা হচ্ছে ইস্ট, ঠিক আছে? প্রত্যেকদিন সকালবেলা সূর্য এদিকে উঠে, তো এই গাছগুলা, এই যে রেলিং আছে না, রেলিং থেকে টার্জানের মতো বেরিয়ে এদিকে এদিকে যাওয়া স্টার্ট করে দিয়েছে। দেখো সবগুলো, এই যে রোজগুলো আছে, ইয়েলো রোজ, এগুলো ডাইরেকশন কোন দিকে? সবগুলা সূর্যের দিকে ডাইরেকশন, ঠিক আছে? তো আরেকটা গাছ তো হচ্ছে এটা, এটাও সেম, এটার পিছন দিকে আর কি এই গাছটা রাখা আছে। তো এই গাছের দেখো এদিকে সূর্য না, এই গাছটাকে কত জায়গাতে বাদ দেওয়া হয়েছে, বাট স্টিল এটা এই দিকেই ব্যান্ড হয়ে যাচ্ছে। সো ইট ইজ এ প্র্যাকটিক্যাল এক্সাম্পল, কিন্তু আমরা যেটা দেখতে পারি ফটোটপিক মানে এমন না যে এটা থিওরিটিক্যাল বুকেই আছে শুধু, উই ক্যান সি ইট ইন আওয়ার সারাউন্ডিংস। তোমরা একটু আশেপাশে লক্ষ্য করবে, তোমার বাড়ির গাছগুলোকে দেখবে, দেখবে এরকমই হচ্ছে, ঠিক আছে? নেসেসারি না কিন্তু যে সবসময় ইস্টের দিকেই মুভমেন্ট করবে, সে লাইট যেদিকে পাবে সেদিকে মুভমেন্ট করবে, ঠিক আছে? ওকে, সো এটা জাস্ট আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য অ্যাড করেছিলাম। নেক্সট মুভমেন্ট দেখি। নেক্সট মুভমেন্ট হচ্ছে হাইড্রোট্রপিক মুভমেন্ট। নেক্সট মুভমেন্ট হচ্ছে হাইড্রোট্রপিক, যেটার মধ্যে হাইড্রো মানে হচ্ছে ওয়াটার, হাইড্রো মানে হচ্ছে ওয়াটার। তো অবভিয়াসলি এখানে স্টিমুলাসটা কি হবে? এখানে স্টিমুলাসটা হবে ওয়াটার, কারেক্ট? স্টিমুলাসটা হবে ওয়াটার। আর যদি ওয়াটারের দিকে যায়, যদি ওয়াটারের দিকে যায় তাহলে আমরা বলবো পজিটিভ হাইড্রোট্রপিক মুভমেন্ট, আর যদি ওয়াটারের থেকে দূরে যায় তাহলে আমরা বলবো নেগেটিভ হাইড্রোট্রপিক মুভমেন্ট। যদি পজিটিভ হাইড্রোট্রপিক মুভমেন্টের এক্সাম্পল জিজ্ঞেস করে তাহলে কি লিখবে? রুট, ঠিক আছে? কি লিখবে? আবার সেম ভাবে মুভমেন্ট অফ রুট টুয়ার্ডস ওয়াটার। আর যদি জিজ্ঞেস করে অ্যাওয়ে ফ্রম দ্য ওয়াটার মানে নেগেটিভ হাইড্রোট্রপিক মুভমেন্টের এক্সাম্পল, কি লিখবে? মুভমেন্ট অফ স্টেম অ্যাওয়ে ফ্রম দ্য ওয়াটার, ঠিক আছে? মুভমেন্ট অফ রুট টুয়ার্ডস দ্য ওয়াটার, মুভমেন্ট অফ স্টেম অ্যাওয়ে ফ্রম দ্য ওয়াটার, কারেক্ট? ঠিক আছে, তোমরা তো বাচ্চা না নিশ্চয়ই, আমি একটু বাচ্চাদের মতোই বুঝাচ্ছি, একটু বেশি বেশি করে বারবার বারবার রিপিট করছি, মানে তোমরা ভুল করে নাও, কি করবো আর। নেক্সট কি টাইপ? নেক্সট হচ্ছে জিওট্রপিক মুভমেন্ট। জিও মানে হচ্ছে আর্থ, আর্থের থেকে কি ফোর্স অ্যাপ্লাই হয়? গ্র্যাভিটি, ঠিক তো? গ্র্যাভিটি।
তো এখানে স্টিমুলাসটা হচ্ছে আমার গ্র্যাভিটি। ক্লিয়ার? যদি গ্র্যাভিটির ফোর্সের ডাইরেকশনে আমার গাছের কোনো পার্ট মুভমেন্ট করে তাহলে আমরা বলবো পজিটিভ জিওট্রপিক মুভমেন্ট, আর যদি গ্র্যাভিটির ফোর্সের এগেনস্টে কোনো পার্ট মুভমেন্ট করে উই উইল কল ইট অ্যাজ নেগেটিভ জিওট্রপিক মুভমেন্ট। পজিটিভ জিওট্রপিক মুভমেন্টের তাহলে এক্সাম্পলটা কি হবে? পজিটিভ জিওট্রপিক মুভমেন্টের এক্সাম্পল হবে মুভমেন্ট অফ রুট ইন দ্য ডাইরেকশন অফ দ্য গ্র্যাভিটি। ঠিক আছে? কিন্তু রুটের মধ্যে এক ধরনের রুট পাওয়া যায় যেগুলোকে বলে নিউম্যাটিক রুটস অথবা নিউমেটাফোর্স, যেগুলো সুন্দরী প্ল্যান্টের হয়। ঠিক আছে? সেগুলো দেখবে মাটির উপরে উপরে উঠে আছে। ঠিক আছে? কেউ যদি কখনো সুন্দরবন গিয়ে থাকো বাই এনি চান্স, দেন তোমরা দেখতে পারবে যে সুন্দরবন ডেল্টা যেটা আছে না, সেই সুন্দরবন ডেল্টার মধ্যে কিছু গাছ আছে যেগুলোকে ম্যানগ্রোভ ট্রিজ বলে বা সুন্দরী ট্রিজ বলে। মাটির থেকে এরকম চুকা চুকা জিনিসগুলো বেরোনো, অ্যাকচুয়ালি এটার নিচের দিকে ওর মেইন রুট আছে। ঠিক আছে? কিন্তু যেহেতু মাটির মধ্যে কি হয়, জল থাকে না অনেক বেশি, তাই মাটির মধ্যে এয়ার থাকে না, তাই রুটসগুলো আছে না রেসপিরেশন করতে পারে না, তাই বা ব্রিদিং করতে পারে না উই ক্যান সে। তো এটার জন্য কি হয়, ওরা ওদের উপর এরকম 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 মানে চুকা চুকা জিনিসগুলা বা কি বলে ওদের আউটগ্রোথস উঠিয়ে নেয়, যেগুলোর মধ্যে হোলস থাকে, যেগুলা দিয়ে এক্সচেঞ্জ অফ গ্যাসেস হয়। ঠিক আছে? এগুলাকে নিউম্যাটিক রুটস বলে। এই রুটসের শুধুমাত্র একমাত্র মুভমেন্টটা যেটা হচ্ছে নেগেটিভ জিওট্রপিক মুভমেন্ট। ক্লিয়ার? রুটসের মুভমেন্ট মানে এই 99.99% কেসেস ইট ইজ পজিটিভলি জিওট্রপিক মুভমেন্ট, আর এটা হচ্ছে সেই 0.01% যে কেসের মধ্যে আমার নেগেটিভ জিওট্রপিক মুভমেন্ট রুটের দেখা যায়। ঠিক আছে? বাকি যদি তোমাকে জিজ্ঞেস করে এক্সাম্পল অফ নেগেটিভ জিওট্রপিক মুভমেন্ট কি দেবে? এগেইনস্ট দ্য ডাইরেকশন অফ গ্র্যাভিটি, মুভমেন্ট অফ স্টেম। ক্লিয়ার? তো চলো, যদি জিওট্রপিক মুভমেন্ট আমাদের কমপ্লিট হয়ে যায়, নেক্সট হচ্ছে আমাদের কেমোট্রপিক মুভমেন্ট। কেমোট্রপিক মুভমেন্টে কি আছে? কেমোট্রপিক মুভমেন্টে অ্যাজ দ্য নেম সাজেস্ট, কেমো আছে কথা মানে কেমিক্যাল হবে আমার স্টিমুলাস। ঠিক আছে? কেমিক্যাল হবে আমার স্টিমুলাস। ট্রপিক মানে হচ্ছে আমার স্টিমুলাসের ডাইরেকশনের উপর ডিপেন্ড করবে প্লান্টের যে অর্গানটা মুভমেন্ট করবে সেটা ডাইরেকশন। ঠিক আছে? তো সো এইটার একটাই লতা এক্সাম্পল আমাদের এনসিইআরটিতে দেওয়া আছে, এনসিইআরটিতে দেওয়া আছে। সেটা কি? সেটা হচ্ছে মুভমেন্ট অফ পলেন টিউব। মুভমেন্ট অফ পলেন টিউব টুয়ার্ডস দ্য ফিমেল জার্ম সেল অথবা ওভাম। ঠিক আছে? কি হয় যখন পলেন গ্রেইনস, তোমরা ক্লাস 8 অলরেডি পেয়ে এসছো এগুলো, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস। তো যখন পলেন গ্রেইনসগুলো এসে স্টিগমার উপর পড়ে, তখন পলেন গ্রেইনস থেকে একটা পলেন টিউব তৈরি হয়। সেই পলেন টিউবের ভিতর দিয়ে মেল গ্যামেটটা আসে, এবং সেক্সুয়াল রিপ্রোডাকশনে ফার্টিলাইজেশনের জন্য কি লাগে? মেল গ্যামেট প্লাস ফিমেল গ্যামেট। ঠিক তো? এই যে ফিমেল গ্যামেটটা এখানে আছে না, এই ফিমেল গ্যামেটটা এই সাইডেও থাকতে পারে, এই সাইডেও থাকতে পারে, এই সাইডেও থাকতে পারে, ডিপেন্ডিং অন দ্য সাইড ইন হুইচ দ্য ফিমেল গ্যামেট শান্ত শান্ত আচ্ছা, ডিপেন্ডিং অন দ্য ডাইরেকশন অথবা পজিশন অফ দ্য ফিমেল গ্যামেট, এই যে পোলেন টিউবটা আছে না, এই পোলেন টিউবটা নিজের ডাইরেকশন চেঞ্জ করতে পারে। এই পোলেন টিউবটা যদি দরকার পড়ে এদিকে ঢুকতে পারে, পোলেন টিউবটা যদি দরকার পড়ে এদিকেও ঢুকতে পারে, পোলেন টিউবটা এবার যেমন এদিকে ঢুকছে সেটা ঢুকতে পারে। এবার এই পোলেন টিউবকে কে বলে দেয়? পজিশন অফ দ্য এক্সেল। এই যে এখানে কিছু সেলস আছে না, এই সেলসগুলা বলে দেয়। ঠিক আছে? অ্যান্টিপোডেল সেলস, সাইনার্জিডস এইগুলা বলে। তো এই সেলসগুলা কিছু কেমিক্যাল ছাড়ে ওর আশেপাশে, এই যে আশেপাশের যে জায়গাটা আছে না, এই আশেপাশের জায়গার মধ্যে কিছু কেমিক্যাল ছাড়ে, যেগুলা এই পোলেন টিউবকে ডাইরেক্ট করে এইদিকে ঢোকার জন্য। ক্লিয়ার? সো এটাই একটা এক্সাম্পল আমাদের এনসিইআরটির মধ্যে দেওয়া আছে ইন কেস অফ কেমোট্রপিক মুভমেন্ট। ক্লিয়ার? ইন কেস অফ কেমোট্রপিক মুভমেন্ট দিস ইজ দ্য এক্সাম্পল। What is the example? Movement of pollen tube towards the axil. Bas, finished. Here you will put a full stop and you will get the mark. Okay? So next, let us move to the next topic, হচ্ছে থিগমোট্রপিক মুভমেন্ট। এবার এইটা তোমরা বুঝবে না, থিগমো মানে এখানে টাচ বোঝাচ্ছে, টাচ। ঠিক আছে? ফিজিক্যাল টাচ। সো থিগমোট্রপিক মুভমেন্টের মধ্যে অবভিয়াসলি ট্রপিক মুভমেন্ট মানে টাচের ডাইরেকশনের দিকে ডিপেন্ড করে। আমাদের সিলেবাসে কি আছে? আমাদের সিলেবাসে শুধু পজিটিভ থিগমোট্রপিক মুভমেন্টই আছে, মানে যেদিকে টাচ পাবে সেদিকে মুভমেন্ট করবে গাছ বা গাছের একটা অর্গান। ঠিক আছে? সো সেটা হচ্ছে এই যে অর্গানসগুলো, এই অর্গানসগুলো দেখেছো এর আগে? নিশ্চয়ই দেখেছো। এইগুলো হচ্ছে কুমড়ো যখন ডুগা আনে না, কুমড়োর ডাটা বাড়িতে নিয়ে আসে, তখন দেখবে এটার মধ্যে কিছু স্প্রিং এর মতো গ্রিন গ্রিন কালার
স্ট্রাকচারস আছে, এই স্ট্রাকচারস গুলাকে বলে টেন্ড্রিলস। কি বলে? এগুলাকে বলে টেন্ড্রিলস, এগুলোকে বলে টেন্ড্রিলস। তো টেন্ড্রিলস এর মুভমেন্ট হয় যেদিকে সে টাচ পাবে সেদিকে। তো ইট ইজ অ্যান এক্সাম্পল অফ পজিটিভ থিগমোট্রপিক মুভমেন্ট। তো আমাদের যেহেতু সিলেবাসে একটাই দেওয়া আছে, তো তোমাদেরকে কোয়েশ্চেন পজিটিভ নেগেটিভ দিয়ে করবে না, তোমাদেরকে থিগমোট্রপিক মুভমেন্ট দিয়ে ডাইরেক্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করে নেবে, ঠিক আছে? সো হিয়ার দ্য স্টিমুলাস ইজ টাচ, অ্যান এক্সাম্পল ইজ কার্লিং অফ দ্য টেন্ড্রিলস অ্যারাউন্ড দ্য সাপোর্ট। চলো নেক্সটে যাই। এবার হচ্ছে এত সময় ধরে যে আমরা প্ল্যান্টের যে মুভমেন্টসগুলো পড়ছি না, প্ল্যান্টের মুভমেন্টসগুলা কার কারণে হয়? স্টিমুলাসের কারণে হয়, ওকে। কিন্তু প্ল্যান্টের বডির মধ্যেও তো কিছু সিস্টেম থাকতে লাগবে যার কারণে সে হলে স্টিমুলাসের দিকে অথবা স্টিমুলাসের এগেইনস্টে মুভমেন্ট করে। সেই জিনিসগুলো হচ্ছে প্ল্যান্টের ক্ষেত্রে হরমোনস, ঠিক আছে? প্ল্যান্ট হরমোনস। সেই প্ল্যান্ট হরমোনস আমাদের 4টা হরমোন আছে অ্যাকর্ডিং টু আওয়ার এনসিইআরটি সিলেবাস। কি কি? অক্সিন, জিবারেলিন, সাইটোকাইনিন, অ্যাবসিসিক অ্যাসিড। ক্লিয়ার? একটা একটা করে আমরা এই সবগুলার ফাংশন দেখব, সবগুলার অ্যাক্টিভিটিস দেখব এবং কিভাবে কোয়েশ্চেন আসে সেটাও দেখব, ঠিক আছে? সো জাস্ট ওয়েট ফর few seconds, let me drink some water. চলো, few seconds finished, thank you for giving me few seconds. Let us discuss the hormones. আচ্ছা, এখানে আমি একটা ভাগ করেছিলাম ন্যাচারাল হরমোন আর আর্টিফিশিয়াল হরমোন। মানে ইথিলিন নামক একটা গ্যাস আছে, সরি আমি ভুল করছি, ইথিলিন হলো ন্যাচারাল হরমোনই। আর্টিফিশিয়াল কিছু হরমোন আছে যেগুলা গাছের মধ্যে ইনজেক্ট করা হয় ফর এনহ্যান্সিং দেয়ার ক্যাপাবিলিটিস, ঠিক আছে? তো এই আর্টিফিশিয়াল হরমোনসগুলো আমাদের সিলেবাসে নাই, বাট আমি কেন মানে এটা বানিয়েছি এটা বলে দেওয়ার জন্য যে প্লান্টসদের মধ্যে যে হরমোনসগুলো থাকে এগুলো তো ন্যাচারাল থাকে, বাট আর্টিফিশিয়ালিও হরমোনস বানিয়ে আর্টিফিশিয়ালও প্লান্টসদের মধ্যে হরমোনসগুলো ঢুকানো যায়, ঠিক আছে? ইনজেক্ট করা যায়। ক্লিয়ার? তো চলো, let us dive into the natural hormones. The first is our auxin. Auxin হচ্ছে এমন হরমোন যেটা অ্যাপিক্যাল মেরিস্টেমের মধ্যে পাওয়া যায়। এবার মনে আছে অ্যাপিক্যাল মেরিস্টেম কোনটাকে বলে? এই যে ক্লাস 9-এ পেয়েছিলে না এই স্ট্রাকচার, এই স্ট্রাকচারের মধ্যে এই যে অ্যাপেক্স পজিশনটা আছে, এই অ্যাপেক্স পজিশনে যে মেরিস্টেমেটিক টিস্যু মানে ডিভাইডিং টিস্যুটা থাকে সেটাকে অ্যাপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যু বলে। এই অ্যাপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যুর মধ্যে একটা হরমোন বনে, যে হরমোনটা গাছকে কি করে? শুধু উপর দিকেই লম্বা করে, ঠিক আছে? শুধু উপর দিকেই লম্বা করতে থাকে এবং এই ফেনোমেননটাকে আমরা বলি অ্যাপিক্যাল ডমিন্যান্স, ঠিক আছে? অ্যাপিক্যাল ডমিন্যান্স, ডমিন্যান্স মানে কি? যার পাওয়ার বেশি, ঠিক আছে? যার মানে কি বলবো, যে ছাপ ছাড়িয়ে যায় এরকম আর কি। তো অ্যাপিক্যাল ডমিন্যান্স মানে অ্যাপেক্সটাকেই শুধু লম্বা করবে। ক্লিয়ার? এটাকে মানে এটার জন্য যেটা রেসপন্সিবল এটা হচ্ছে অক্সিন, হুইচ ইজ ফর্মড এট দ্য অ্যাপেক্স অফ এনি প্ল্যান্ট। আচ্ছা, এটা আবার রুট এবং শুট অ্যাপেক্স দুটোতেই হয়, মানে এটা তো শুট দেখালাম আমি, রুট অ্যাপেক্সের মধ্যেও হয়। ক্লিয়ার? নেক্সট কি? সেল এলongation অ্যান্ড ডিভিশন। এই অক্সিন হরমোন কি করে? সেলকে লম্বা করে ডিভাইড করায়, কারেক্ট? যদিও অক্সিন নিডস অ্যানাদার হরমোন নেমড সাইটোকাইনিন। সাইটোকাইনিনের মানে অক্সিন এবং সাইটোকাইনিন মিলে সেল ডিভিশন করায়। তো সেল ডিভিশন যে করায় সেটা তো একটা কমন সেন্সের টপিক, বিকজ আমি যখন বলছি গাছকে লম্বা করছে তো অবভিয়াসলি যে সেলসগুলো আছে সেই সেলসগুলো মাল্টিপ্লাই করছে, ঠিক না? সেলসগুলো মাল্টিপ্লাই করেই গাছটাকে লম্বা লম্বা বানাচ্ছে। সো এই অক্সিনটা কি করতে পারে? সেল ডিভিশন এবং সেল এলongation করতে পারে। নেক্সট হচ্ছে ট্রপিক মুভমেন্টস। এই যে আসলো আমার, ঠিক আছে? এই যে ট্রপিক মুভমেন্টস এত সময় পড়ে আসলাম, এই সমস্ত ট্রপিক মুভমেন্টস কে করায়? অক্সিন করায়, ঠিক আছে? আচ্ছা, অক্সিন বলেছিলাম না যে গাছকে উপর দিকে শুধু লম্বা করে? দেখবে বাড়িতে বাড়ি ঘরে মা বাবা কি করেন, যারা গার্ডেনিং এ একটু শখ থাকে, গাছকে মোটা বানানোর জন্য, বেশি ব্রাঞ্চেস বানানোর জন্য উপর দিকে কেটে দেয়। অ্যাকচুয়ালি কি হয়, যখন অক্সিন গাছটাকে উপর দিকে লম্বা করে তখন ব্রাঞ্চিংয়ে সে বেশি এনার্জি খরচ করে না, মানে ব্রাঞ্চিংটাকে সে বেশি ফেভার করে না। প্লাস ল্যাটারাল যে বার্ডসগুলো আছে বা গাছের যে কি বলে গর্তে মোটা হওয়া, সেটাকে সে বেশি ফেভার করে না, ঠিক আছে? গাছ খালি উপর দিকেই লম্বা হতে থাকবে। তাই বাড়িতে কি করে মা বাবারা উপরটা কেটে দেয়, তো উপর কেটে দিলে অক্সিনই চলে যায়। এবার সাইটের যে ল্যাটারাল বার্ডসগুলো আছে সে বার্ডসগুলা গ্রো করবে, ঠিক আছে? এবং গাছটা একটু ওয়াইড হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা দেখব যে অক্সিন অ্যাকচুয়ালিতে ট্রপিক মুভমেন্ট কিভাবে করে।
তো এই যে জিনিসটা আছে না, ইউ ক্যান টেক দ্য স্ক্রিনশট, বিকজ আমি এই জিনিসটাকে এক্সপ্লেন করবো এবার। দেখো পিকচার থেকে এক্সপ্লেন করব। এটা হচ্ছে গাছের অ্যাপেক্স, ঠিক আছে? সেই অ্যাপেক্সের মধ্যে অক্সিজেন হরমোন আছে একদম ছড়ে ছিত্রে। এবার সানটা যখন একটা সাইডে আছে না, অক্সিজেন হচ্ছে এমন একটা হরমোন যেটা সূর্যের আলোকে বেশি পছন্দ করে না, ঠিক আছে? অক্সিজেন আবার তেমনই হরমোন যেটা টাচকেও বেশি পছন্দ করে না। তাই এই ফটোট্রপিক মুভমেন্টটা আমরা যে সিস্টেমটা পড়বো, থিগমোট্রপিক মুভমেন্টও সেম সিস্টেম। এবং তোমাদের যে এনসিআরটি আছে, এনসিআরটি দেখে নেবে, একটা কোয়েশ্চেন আছে যে হাউ ডু অক্সিজেন হেল্পস ইন দ্য মুভমেন্ট অফ টেন্ড্রিলস, অথবা কি জানি মুভমেন্ট অফ টেন্ড্রিলস অ্যারাউন্ড এ সাপোর্ট, এই কোয়েশ্চেনটা আছে। টেন্ড্রিল সম্বন্ধে এখানে ডিসকাশন নাই, বাট টেন্ড্রিলসটাও তোমরা আইডিয়া পেয়ে নেবে যে কিভাবে আনসার হবে। দেখো অক্সিজেন হচ্ছে একটা লাইট সেন্সিটিভ হরমোন, সে লাইটকে বেশি পছন্দ করে না। সো যখন সূর্যের লাইট একটা ডাইরেকশন থেকে আসে, তখন এই সাইডে থাকা যে অক্সিজেন্সগুলো আছে না, এই অক্সিজেন্সগুলো কি হয়, এখানে যে অক্সিজেন্সগুলো আছে সেই অক্সিজেনগুলা এখানে মুভ করে নেয়, মানে শেডেড পার্টে, ঠিক আছে? সূর্যের আলো এই সাইড থেকে আসছে, অক্সিজেনগুলো লেফটে মুভ করে নেবে। এবার অক্সিজেন যেদিকে বেশি থাকবে ওই জায়গাতে কি হবে, সেল এলongation এবং সেল ডিভিশন বেশি হবে অবভিয়াসলি। কিন্তু অক্সিজেন যে জায়গাতে কম, এই জায়গাতে কম হবে। তো এবার দেখো এই জায়গার যে পার্টসগুলোকে দেখিয়েছে, এই জায়গার যে পার্টসগুলোকে দেখিয়েছে, দেখো এগুলোকে লম্বা লম্বা দেখিয়েছে কেন, বিকজ অক্সিজেন আছে এখানে। তো সেলগুলো ডিভাইড করেছে, সেলগুলো লম্বা লম্বা হয়ে গেছে। কিন্তু এই সাইড তো লম্বা হয়নি না, যদি দুনো সাইড একসাথেই হতো তাহলে একসাথে উপরে যেত। কিন্তু এবার এই সাইডটা বেশি লম্বা হয়ে যাচ্ছে, বেশি লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু এই সাইডটা বেশি হচ্ছে না। তো এবার এই সাইডটা ব্যান্ড হয়ে যাবে। এবার ব্যান্ডটা কোন দিকে হচ্ছে দেখো তো, অক্সিজেন যেদিকে আছে তার অপোজিট সাইডে। এবার অপোজিট সাইডে কি আছে, লাইট আছে। এটাকেই তো আমরা ফটোট্রপিক মুভমেন্ট বলি না, এটাকেই তো ফটোট্রপিক মুভমেন্ট বলি, এটাকে তো ফটোট্রপিক মুভমেন্ট বলি, কারেক্ট? এটা তো ফটোট্রপিক মুভমেন্ট, ঠিক তো? সো হাউ অক্সিজেন হেল্পড ইট, এবার হাউ অক্সিজেন হেল্পড ইট এই জিনিসটা আমরা এখান থেকেই যে লেখা আছে সে লেখা পড়লে তোমরা বুঝে নেবে, ঠিক আছে? সেই যেটা লেখা আছে সেটাই আমি এক্সপ্লেন করেছি। তো চলো লেট আস মুভ। জিবারেলিন, জিবারেলিন হচ্ছে এমন একটা হরমোন যেটা গাছকে, যেটা গাছের ল্যাটারেল মানে বার্ডসগুলোকে গ্রো করতে সাহায্য করে, ঠিক আছে? যে বার্ডসগুলো থেকে ব্রাঞ্চিং থাকে সেগুলোকে করতে সাহায্য করে। এবার এটা পজিশন কি, এটা পজিশন হচ্ছে নোডস এবং ইন্টারনোডস। এবার নোডস এবং ইন্টারনোডস কোন জায়গা, এই যে গাছের ব্রাঞ্চগুলো যেখান থেকে বেরোচ্ছে না, বা লিভসগুলো যেখান থেকে বেরোচ্ছে, এইগুলোকে বলে নোডস, ঠিক আছে? এগুলোকে বলে নোডস। আর তার যে মাঝখানের জায়গাটা আছে দুইটা নোডের মাঝখানের, এগুলোকে বলে ইন্টারনোডস। তো নোডস ইন্টারনোডস রিজনে কি পাওয়া যায়, জিবারেলিন হরমোন পাওয়া যায়। সেটা কি করে, ব্রাঞ্চিং, লিফ ফরমেশন এগুলাকে সাপোর্ট করে, ব্রাঞ্চিংকে হেল্প করে। এবং যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে সে সিড ডরমেন্সি এবং বাড ডরমেন্সি ব্রেক করে, ঠিক আছে? এটা মনে রাখবে, এখান থেকেই কোয়েশ্চেন আসে। আগের যে অক্সিজেন পড়েছিলাম, অক্সিজেন থেকে কোয়েশ্চেন আসে যে হুইচ হরমোন লিডস টু অ্যাপিক্যাল ডোমিনেন্স। অ্যাপিক্যাল ডোমিনেন্স যে শব্দ দেখে নেবে, অক্সিজেন লিখে নেবে। জিবারেলিনের ক্ষেত্রে কি, জিবারেলিনের ক্ষেত্রে অন্য কোয়েশ্চেন খুব কমই আসে, ব্রেকিং সিড ডরমেন্সি এই কোয়েশ্চেনটা আসে। এবার ডরমেন্সি মানে কি বলতো, সিড ডরমেন্সি মানে কি, বাজার থেকে যখন সিড কিনো না, তখন যে প্যাকেটিং সিডসগুলোকে যে কিনো, সেই প্যাকেটের মধ্যে কি সিডসগুলো গ্রো হয়ে যায় না। সেই সিডগুলো কখন গ্রো হয়, যখন তুমি সেটাকে ভালো একটা মাটি টাটি দিয়ে সুইটেবল একটা এনভায়রনমেন্টের মধ্যে রাখবে। তো এত সময় যত সময় প্যাকেটের মধ্যে ছিল তত সময় সেই গাছটা ছিল ইনঅ্যাক্টিভ, ঠিক আছে? তো ডরমেন্ট স্টেটটাকে আমরা কি বলি, স্লিপিং স্টেটও বলি, ঠিক আছে? তো স্লিপিং স্টেট মানে একটা একটা সিড যখন নিদ্রায় থাকে, স্লিপিং এ থাকে, যখন একটা অর্গানিজম ইনঅ্যাক্টিভ থাকে, ওই ইনঅ্যাক্টিভ স্টেটটাকে আমরা বলি ডরমেন্ট স্টেট, এবং এটাকে ডরমেন্সি বলি। এই ডরমেন্সিটাকে ব্রেক করে জিবারেলিন, মানে প্রথম যখন তুমি গাছ একটা বিচি লাগানোর পর সেটা থেকে মানে অঙ্কুরিত হতে দেখবে, তখন বুঝে নেবে যে এই যে উপর দিকে স্টেম উঠছে, নিচের দিকে রুট যাচ্ছে, সেটা জিবারেলিনের জন্য সেল ডিভিশন স্টার্ট হয়েছে, ঠিক আছে? সো জিবারেলিনের এই জিনিসটা মনে রাখবে, এখান থেকেই ম্যাক্সিমাম কোয়েশ্চেন জিজ্ঞেস করে।
তারপর হচ্ছে সাইটোকাইনিন। বাই দ্য নেম সাজেস্ট, এটা কি করে? এটা সেল ডিভিশনে সাহায্য করে। সেল ডিভিশনে কোথায় সাহায্য করে? সাইটোকাইনেসিসে। সাইটোকাইনেসিস, তোমাদের মনে আছে এই জিনিসটা? আচ্ছা চলো, মনে যদি নাও থাকে, সেল ডিভিশন যখন পড়েছিলে, সেল ডিভিশনের যে ফেজেস গুলো পড়েছিলে মনে আছে? প্রোফেজ, হ্যাঁ, দেন মেটাফেজ, নাহলে ভিডিও আছে আমার, দেখে নিতে পারো, অ্যানাফেজ এবং টেলোফেজ। তারপরে কি হয়? একটা সেলে দুইটা নিউক্লিয়াস হয়ে যায়, ঠিক আছে? তো টেলোফেজে এসে কি হয়ে যায়? একটা সেলের মধ্যে দুইটা নিউক্লিয়াস হয়ে যায়, কিন্তু সেল কি এখনো ডিভাইড করেছে? না, নিউক্লিয়াস ডিভাইড করেছে। তাই এই চারটা স্টেপকে আমরা বলি ক্যারিওকাইনেসিস। এবার তোমরা যদি বায়োলজির সত্যিকারের স্টুডেন্ট হও তাহলে মনে রাখবে যে ক্যারিও শব্দটা হচ্ছে কি? নিউক্লিয়াস। ইউক্যারিওটস এবং প্রোক্যারিওটস এর মধ্যে আমরা দেখলাম না, ক্যারিও শব্দের কথা হচ্ছে নিউক্লিয়াস। ডিভিশন অফ দ্য নিউক্লিয়াস ইজ কল্ড ক্যারিওকাইনেসিস। এবার এটার মধ্যে আস্তে আস্তে ফাড়ো অথবা ক্লিভেজ দেখা যাবে এবং সেইটা বড় হয়ে এটা পুরো সেল দুইটা আলাদা হয়ে যাবে, মানে যখন সাইটোপ্লাজম দুইটা আলাদা হয়ে যাবে। তাই লাস্ট স্টেপকে আমরা বলি সাইটোকাইনেসিস। এই সাইটোকাইনেসিসের পরেই কি হয়ে যায়? একটা সেল থেকে দুইটা সেল হয়ে যায়, ঠিক আছে? তো এই সাইটোকাইনেসিসকে হেল্প করে সাইটোকাইনিন। ক্লিয়ার? ইন প্লান্টস বডি সাইটোকাইনিন হেল্পস ইন দ্য প্রসেস অফ সাইটোকাইনেসিস। বুঝা গেছে? আর কি কি করে? মানে সেল ডিভিশনে হেল্প করে, তারপর কি সেল ডিফারেন্সিয়েশনে হেল্প করে, আর ব্রেকিং সিডেন বা ডরমেন্সি সেটাতেও সে হেল্প করে। বাট যদি সেটা কোয়েশ্চেন আসে তাহলে আমরা সাইটোকাইনিন লিখবো না, আমরা কি লিখবো? জিবারেলিন লিখবো, ঠিক আছে? আর যদি এমসিকিউতে চলে আসে তাহলে অবভিয়াসলি সাইটোকাইনিন জিবারেলিন যদি একটা অপশনে থাকে আমরা ওই অপশনটাকেই টিক করব। কারেক্ট? তো চলো নেক্সট আগে बढ़ते। After cytokinin we have the villain of our কি হচ্ছে এটা, villain of our system অ্যাবসিসিক অ্যাসিড, যেটাকে আমরা আবার ABA শর্টকাটেও বলি। এই অ্যাবসিসিক অ্যাসিডটা হচ্ছে গাছের মধ্যে যত সমস্ত নেগেটিভ কাজ আছে সবগুলা করা, ঠিক আছে? যেমন কি গাছের উইল্টিং, গাছ যে এরকম করে পড়ে যায় এটাকে উইল্টিং বলে, স্টোমাটা ক্লোজ করা, গাছের পাতা শেড করানো, সিডকে ইনঅ্যাক্টিভ রাখা, মানে সিডটা যে ডরমেন্ট থাকে না, এই সিডটাকে ডরমেন্ট রাখা, এই সবগুলা কাজ করে কি? অ্যাবসিসিক অ্যাসিডে, ঠিক আছে? সো অ্যাবসিসিক অ্যাসিড ইজ রেসপন্সিবল ফর অল দ্য নেগেটিভ অ্যাক্টিভিটিস, বাট দিস নেগেটিভ অ্যাক্টিভিটিস আর অ্যাকচুয়ালি নেসেসারি ফর দেয়ার সার্ভাইভাল। কারণ কি? যদি একটা সিড প্যাকেটের মধ্যেই গ্রো করে নিত তাহলে কি সেই সিডটা সার্ভাইভ করতে পারতো? অবভিয়াসলি না। ওর আশেপাশের এনভায়রনমেন্টেই এরকম সুইটেবল না যে সে কি বলে সার্ভাইভ করতে পারবে। কারেক্ট? এটার জন্য সার্ভাইবিলিটির যেহেতু চান্সেস থাকে না, অ্যাবসিসিক অ্যাসিড কি করে? জিবারেলিনকে কাজ করতে দেয় না এবং সেল ডিভিশন হয় না। ক্লিয়ার? আচ্ছা, গ্রোথকে রেস্ট্রিক্ট করছে। ক্লোজিং স্টোমাটা, স্টোমাটাকে সে কখন ক্লোজ করে? যখন এক্সেস সানি ডে থাকে, প্রচন্ড যদি সূর্যের আলো পড়ে তাহলে কি হয়? আমাদের গাছ থেকে বেশি বেশি জল ভাসভূত হতে থাকে বাই ট্রান্সপিরেশন। তো এটার জন্য লিভগুলোকে মানে লিফের যে স্টোমাটাগুলো আছে সেগুলোকে ক্লোজ করে নেয়। শেডিং অফ লিভস, পাতা ঝরায়। মেনটেনিং সিড ডরমেন্সি, সেটাও করে। এবার এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ জিবারেলিন থেকে আসে ব্রেকিং অফ সিড ডরমেন্সি, আর অ্যাবসিসিক অ্যাসিড থেকে আসে মেনটেনিং সিড ডরমেন্সি। এবার এটার আরেকটা নাম হচ্ছে স্ট্রেস হরমোন। কার? অ্যাবসিসিক অ্যাসিডের। কেন? কারণ এই যত সমস্ত সিচুয়েশন আমি বললাম এই সিচুয়েশনগুলো তো স্ট্রেস সিচুয়েশন। তো স্ট্রেস সিচুয়েশনে গাছকে বাঁচায় যে হরমোনে বাই রিডিউসিং দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য প্ল্যান্ট, এটাকে আমরা বলছি অ্যাবসিসিক অ্যাসিড। ক্লিয়ার? ওকে, তো এটা হচ্ছে টেবিল, তোমরা এই টেবিলটাকে দেখে নিতে পারো। লেট মি গো আউট অফ দ্য স্ক্রিন। এই টেবিলটাকে দেখে নিতে পারো। এই টেবিলটা হচ্ছে একটা কম্পারেটিভ স্টাডি, একটা কম্পারেটিভ টেবিল। এই যে চারটা হরমোনস আমরা পড়লাম সেই চারটা হরমোনসের কি বলে একসাথে করে দেওয়া আছে আর কি, ঠিক আছে? তো চলো আমাদের এখানে প্ল্যান্টের পার্ট শেষ, ঠিক আছে? প্ল্যান্ট হরমোনস শেষ। এবার আমরা নেক্সট যাব অ্যানিম্যাল হরমোনসে। ক্লিয়ার? তো অ্যানিম্যাল হরমোনসে যাওয়ার আগে I think I should drink some more water, so please give me some time so that I can drink few drops of water. আর few drops খেতে পারবো, জল শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো চলো বিনা টাইম গওয়ায় শুরু করতে हैं কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশন ইন অ্যানিমালস। বলেছিলাম যখন অ্যানিমালস পড়বো
তখন আমরা দুইটা সিস্টেম পড়বো, একটা ইলেকট্রিক্যাল সিস্টেম, একটা কেমিক্যাল সিস্টেম। ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে মানে সিস্টেমটাকে আমরা পড়বো ভায়া নার্ভাস সিস্টেম, আর হরমোনাল কেমিক্যাল সিস্টেমটাকে পড়বো বাই এন্ডোক্রাইন সিস্টেম। ঠিক আছে, এন্ডোক্রাইন সিস্টেম। তো চলো নার্ভাস সিস্টেম স্টার্ট করা যাক। ঠিক তো, এখানে বলেছিলাম যে আগে যে ইম্পালস শব্দ দেখেছিলাম, এই ইম্পালসের মিনিংটা বলবো। ইম্পালস মানে হচ্ছে ইলেকট্রিক সিগন্যাল। ইলেকট্রিক সিগন্যাল কি? ইলেকট্রিক সিগন্যাল আমাদের বডিতে, ঠিক আছে, আমাদের বডিতে, আমার বডি, তোমার বডি, অ্যানিমালসদের বডিতে কি হয়, যখন কোনো স্টিমুলাস অ্যাপ্লাই হয়, ঠিক আছে, এর যে আগে বললাম না গরম লাগা, ঠিক আছে, বা এই যে প্যানটা আছে সেই প্যানের নিপ দিয়ে এখানে একটা খোঁচা খাওয়া, যখনই একটা কোনো কিছু চেঞ্জ হবে, একটা স্টিমুলাস অ্যাপ্লাই হবে আমার বডির উপর, তখনই আমার বডির একটা পার্টিকুলার জায়গা থেকে ইলেকট্রিক্যাল সিগন্যাল জেনারেট হবে। সেই ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে আমরা বলি ইম্পালস। ঠিক আছে, সেই ইলেকট্রিক্যাল সিগন্যালটা রান করবে আমাদের ব্রেইন অবধি। ঠিক আছে, তখন গিয়ে আমরা সেই জিনিসটাকে বুঝবো। ক্লিয়ার? এই যে তুমি আমাদেরকে দেখছো, মানে তুমি যে আমাকে দেখছো, আমি যদিও তোমাদেরকে দেখছি না, এই যে দেখার যে সেন্সেশনটা, সেটাও ব্রেনে ইলেকট্রিক সিগন্যাল হিসাবেই যায়। ঠিক আছে, ব্রেন সেটাকে ডিকোড করে করে বুঝে যে জিনিসটা কি। এবার ব্যাপার হচ্ছে যখন আমরা বলছি ইলেকট্রিসিটি যায়, ইলেকট্রিক সিগন্যাল মুভ করে, তখন ইলেকট্রিক সিগন্যাল মুভ শুধুমাত্র কন্ডাক্টরস দিয়েই করতে পারবে। তো আমাদের বডিতে কি কোনো কন্ডাক্টিং সিস্টেম আছে? ইয়েস আছে, সেটাকে আমরা নার্ভাস সিস্টেমে পড়ি। ঠিক আছে, নার্ভাস সিস্টেম দুইটা ভাগে ভাগ করি, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেম। কিভাবে সেগুলো হয় সেগুলো আমরা দেখব। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেটা আমাদের মেইন নার্ভাস সিস্টেম বা বলি আমরা কন্ট্রোলিং সেন্টার, সেটার মধ্যে পড়ে ব্রেইন এবং স্পাইনাল কর্ড। ঠিক আছে, ব্রেইন এবং স্পাইনাল কর্ড মানে এটা ব্রেইন, এবং স্পাইনাল কর্ড মানে এই যে মেরুদণ্ডের ভিতরে যে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্টটা আছে। ঠিক আছে, পেরিফেরাল নার্ভাস সিস্টেম হচ্ছে যেখানে সমস্ত নার্ভস গুলা কাজ করে, সমস্ত নিউরনস গুলা কাজ করে। এবার নার্ভস কি নিউরনস কি এগুলো তোমরা ক্লাস 9-এ পেয়ে আসছো অলরেডি, টিস্যু চ্যাপ্টারে নার্ভাস টিস্যু ছিল তোমাদের। তো ব্রেইন এবং স্পাইনাল কর্ড থেকে বেরোনো হাজার হাজার যে নিউরনস গুলা আছে, ঠিক আছে, সেই নিউরনস গুলা বা সেই নার্ভস গুলা কনস্টিটিউট করে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। ঠিক আছে, সেই নার্ভসগুলো যদি আমাদের ব্রেইন থেকে বেরোয় তাহলে ক্রেনিয়াল নার্ভস বলি, যেটার মধ্যে থেকে 12টা পেয়ার, মানে দুই সাইডে বেরোয়। ঠিক আছে, আর যদি সেটা স্পাইনাল কর্ড থেকে হয়ে থাকে তাহলে আমরা এটাকে বলি স্পাইনাল নার্ভস। ঠিক আছে, স্পাইনাল নার্ভস 31টা পেয়ার থাকে পুরো মেরুদণ্ডের মধ্যে দিয়ে, মেরুদণ্ডের বিভিন্ন জায়গা থেকে দুই সাইডে বেরোতে থাকে। ঠিক আছে, এই দুইটা সাইডে বেরোয় দেখে এগুলোকে আমরা পেয়ার্স বলি। ক্লিয়ার? তো চলো দেখে নেই। সবচেয়ে প্রথম নিউরন। নিউরন হচ্ছে আমাদের বেসিক ইউনিট অফ দ্য নার্ভাস সিস্টেম, বিকজ নিউরনই হচ্ছে আমাদের সেল নার্ভাস সিস্টেমের। ঠিক আছে, সেই নিউরনটা হচ্ছে আমাদের কন্ডাক্টিং ওয়্যার। ক্লিয়ার? ইলেকট্রিসিটির জন্য কন্ডাক্টিং ওয়্যার। সেই নিউরনসের পার্টস কি কি দেখো, এই যে একদম এক্সট্রিমে যে ব্রাঞ্চিং পার্টটা আছে সেটাকে আমরা বলি ডেনড্রাইটস। ঠিক আছে, যেহেতু এটা একটা সেল, তো এটার মধ্যে কি থাকে? নিউক্লিয়াস। এটার যে এই যে পোর্শনটা আছে না, এটাকে আমরা বলি সেল বডি। তার যে এলঙ্গেটেড পোর্শনটা আছে, সেই এলঙ্গেটেড পোর্শনটাকে আমরা বলি এক্সন। ঠিক আছে, এই যে পুরো লম্বা পার্টটা যাচ্ছে না, এই পুরো লম্বা পার্টটাকে আমরা বলি এক্সন। সেই এক্সনের মাঝখানে মাঝখানে কিছু সেল দিয়ে কভারিং থাকে, সেই সেলসগুলোকে আমরা বলি সোয়ান সেলস। ঠিক আছে, সেই সেলসগুলোকে আমরা সোয়ান সেলস বলি। সোয়ান সেলস কি করে? সোয়ান সেলস ওর সেলের বাইরে একটা লিপিড লেয়ার বানিয়ে দেয়, সেই লেয়ারটাকে আমরা বলি মাইলিন শিট। ঠিক আছে, এটাকেই সোয়ান সেলস, এটাকেই মাইলিন শিট বলি না, মাইলিন শিট ইজ সেপারেট। মাইলিন শিট হচ্ছে সোয়ান সেলস ওর আশেপাশে একটা শিটের মতো বানিয়ে নেয় লিপিড দিয়ে, সেটাকে মাইলিন শিট বলি। ঠিক আছে, ওকে। এবার দেখো মাইলিন শিটের মাঝখানে মাঝখানে কি আছে, বা সোয়ান সেলসের মাঝখানে মাঝখানে গ্যাপস আছে। এই যে গ্যাপস আছে, এই গ্যাপস গুলাকে বলে নোডস অফ রেনভিয়ার। ঠিক আছে, নোডস অফ রেনভিয়ার। মনে রাখবে তোমরা যখন এই নামগুলা লিখবে তখন আরটাকে ক্যাপিটাল দেবে কিন্তু। ঠিক আছে, এই যে গলার পোর্শনটা আছে না, মানে সেল বডি থেকে একজনের যাওয়ার যে পোর্শনটা, এটাকে বলে এক্সন হিলক। ক্লিয়ার? তো আশা করি তোমাদের নিউরনের স্ট্রাকচার বোঝা হয়ে গেছে। এইবার আমরা যাব এই নিউরনটা অ্যাকচুয়ালি কাজ কিভাবে করে। ঠিক আছে,
এই নিউরনটা কাজ কিভাবে, আচ্ছা তার আগে নিউরন ভার্সেস নার্ভ সেটা আমাদের বুঝতে লাগবে যে নিউরন এবং নার্ভ সেম জিনিস না। নিউরন মানে হচ্ছে একটা সিঙ্গেল সেল, ঠিক আছে। নার্ভ মানে হচ্ছে বান্ডেল অফ নিউরনস, বান্ডেল অফ নিউরনস। এই যে বান্ডেলটা দেখছো, এই বান্ডেলের মধ্যে প্রচুর নিউরনস আছে, ঠিক আছে, প্রচুর নিউরনস আছে। সেই বান্ডেলের মধ্যে আবার কি বলে লিপিড টিস্যু আছে, সেই বান্ডেলের মধ্যে আবার ব্লাড ভেসেলসও আছে, সবগুলা মানে নার্ভের ভিতরে ব্লাড ভেসেলস থাকে, সেটা আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে। তো কেন থাকবে না, থাকবে নিশ্চয়ই, বিকজ নিউরনস গুলা তো লিভিং সেলস, সেই লিভিং সেলসে তো অক্সিজেন, ফুড সাপ্লাই সব কিছুই লাগে, কারেক্ট। আচ্ছা, এবার এক্স্যাক্টলি আমরা দেখব যে নিউরনস কাজ কিভাবে করে, ঠিক আছে। সেটার জন্য মনে রাখতে লাগবে আরেকটা টার্ম, রিসেপ্টরস। রিসেপ্টরস, ঠিক আছে, সেটা কিন্তু তোমরা লিখে নিতে পারো। রিসেপ্টরস আমাদের বডিতে কয়টা কয়টা আছে, ঠিক আছে। রিসেপ্টর যদি থাকে টাঙে, টাং জিহ্বা, আচ্ছা রিসেপ্টরস কোথায় থাকবে, রিসেপ্টরস থাকবে 5টা সেন্স অর্গানে, ঠিক আছে, 5টা সেন্স অর্গানে। আমাদের বডির 5টা যে সেন্স অর্গান আছে সেই সেন্স অর্গানে থাকবে। কি কি সেন্স অর্গান আছে আমাদের, আই, নোজ, ইয়ার, স্কিন, টাং, এই হচ্ছে 5টা সেন্স অর্গানের মধ্যে 5টা জিনিস সেন্স করি আমরা। সেই 5টা জিনিস সেন্স করার জন্য 5টা রকমের রিসেপ্টরস থাকে। সেই রিসেপ্টরস গুলো আর কিছু না, স্পেশালাইজড নার্ভ সেলসই থাকে। আচ্ছা, রিসেপ্টর যদি থাকে টাঙে তাহলে সেটাকে বলি গাস্টেটরি রিসেপ্টরস, ঠিক আছে, গাস্টেটরি রিসেপ্টরস। যদি রিসেপ্টরস থাকে নাকে তাহলে আমরা বলি অলফ্যাক্টরি রিসেপ্টরস, অলফ্যাক্টরি রিসেপ্টরস। যদি রিসেপ্টরটা থাকে স্কিনে তাহলে আমরা এটাকে বলি থার্মো রিসেপ্টরস, কারণ স্কিন কি করে, হিটকে সেন্স করতে পারে, থার্মো রিসেপ্টরস। যদি আমার রিসেপ্টরস গুলা কানের গুলাকে বলি তাহলে এগুলো হচ্ছে ফোনো রিসেপ্টরস, ঠিক আছে, ফোনো রিসেপ্টরস। কানেরটাকে বলি ফোনো রিসেপ্টরস, স্কিনেরটাকে বলি থার্মো রিসেপ্টরস, ইয়ারটাকে বলি অলফ্যাক্টরি রিসেপ্টরস, নাকেরটাকে অলফ্যাক্টরি রিসেপ্টরস, জিহ্বাটাকে গাস্টেটরি রিসেপ্টরস। একটা বাকি রয়েছে চোখেরটাকে বলি ফটো রিসেপ্টরস, ঠিক আছে, চোখেরটাকে বলি ফটো রিসেপ্টরস, কানটাকে ফোনো রিসেপ্টরস, চোখটাকে ফটো রিসেপ্টরস। ক্লিয়ার। এবার যখন একটা রিসেপ্টর যে কোনো স্টিমুলাস রিসিভ করবে বা ডিটেক্ট করবে তখন সাথে সাথে সেখানে ইলেকট্রিক সিগন্যাল জেনারেট হয়ে যায়। সেই ইলেকট্রিক সিগন্যালগুলো এন্টার করে ভায়া ডেনড্রাইটস, ঠিক আছে, ডেনড্রাইটস দিয়ে এন্টার করে সেটা এক্সন দিয়ে পাস করে এক্সন টার্মিনালসে যায়। এবার এই এক্সন টার্মিনালসগুলা বা সাইন্যাপটিক নবসগুলা কি হয়, নেক্সট নিউরনের ডেনড্রাইটের সাথে কানেক্টেড থাকে। কানেক্টেড কিভাবে থাকে, ডাইরেক্ট কানেকশন থাকে না, গ্যাপস থাকে ওদের মধ্যে, ঠিক আছে। সেই গ্যাপসগুলাকে আমরা বলি সাইনাপস, ঠিক আছে, সেই গ্যাপসগুলাকে আমরা বলি সাইনাপস। সো হোয়াট ইজ সাইনাপস যদি কোয়েশ্চেন জিজ্ঞেস করে কখনো, কি লিখবে, সাইনাপস ইজ এ মাইক্রোস্কোপিক গ্যাপ বিটুইন টু নিউরনস, কানেক্টিং নিউরনস, ঠিক আছে, দুইটা কানেক্টিং নিউরনের মাঝখানে যে মাইক্রোস্কোপিক গ্যাপ থাকে সেটাকে বলা হয় সাইনাপস। সেই সাইনাপসের উপরে যে নিউরনটা থাকে সেটাকে আমরা বলি পোস্ট সাইনাপটিক নিউরন, আর নিচের যেটাকে থাকে উপরে যেটা থাকে মানে আগে যেটা থাকে, যেটা থেকে সিগন্যাল আসে এটাকে বলে প্রি সাইনাপটিক নিউরন, আর যেটাতে সিগন্যাল যায় সেটাকে বলে আমরা পোস্ট সাইনাপটিক নিউরন, ঠিক আছে। এই যে প্রি সাইনাপটিক নিউরন আর পোস্ট সাইনাপটিক নিউরন তাদের মধ্যে যদি গ্যাপ থাকে আমরা কি বলেছি, ইলেকট্রিক সিগন্যাল পাস করে, ঠিক তো, ইলেকট্রিক সিগন্যাল পাস করে। এবার ইলেকট্রিক সিগন্যাল পাস করার জন্য তারগুলা কানেক্টেড থাকতে লাগবে, মানে এই যে নিউরনসগুলো আছে সেই নিউরনসগুলো কানেক্টেড থাকতে লাগবে, কিন্তু সেগুলো তো কানেক্টেড না, সেগুলোর মধ্যে গ্যাপস থাকে। এবারে গ্যাপসের মধ্যে কি হয় সেটা আরেকটা কোশ্চেন আসে যে হোয়াট হ্যাপেন্স ইন দ্য গ্যাপ বিটুইন টু নিউরনস অর হোয়াট হ্যাপেন্স এট দ্য সাইনাপস, ঠিক আছে, এটা কোশ্চেন জিজ্ঞেস করে। তো সাইনাপসের মধ্যে কি হয়, সাইনাপসের মধ্যে দ্য ইলেকট্রিক্যাল সিগন্যাল দ্যাট ওয়াজ কামিং ফ্রম দ্য প্রি সাইনাপটিক নিউরন রিলিজেস সাম chemicals called neurotransmitters in between the two connecting neurons or synapse, ঠিক আছে। তো এই neurotransmitters then again stimulate the next neuron with the same level of potential difference, ঠিক আছে। আবার বলবে potential difference কি, তো বাদ দাও, potential difference আমি এখানে বলছি না, সেটা
নেক্সট এই যে কেমিক্যালসগুলো আছে না, সেই কেমিক্যালসগুলা এই যে নিউরনটা আছে সেই নিউরনটা, এই যে নিউরনটা আছে এই নিউরনটাকেও সেম ইন্টেন্সিটিতে এক্সাইট করবে, সেম ইন্টেন্সিটির সিগন্যাল প্রোভাইড করবে। ঠিক আছে, না হলে তো আস্তে আস্তে আমার হাত থেকে ব্রেনে সিগন্যাল যেতে যেতে ইলেকট্রিসিটির পাওয়ার কমে যেত এবং সিগন্যালটা উইক হয়ে যেত, ব্রেন বুঝতো না এটাকে। বাট সেটা হয় না। ইন দ্য সাইনাপস neurotransmitters are released by the presynaptic neuron. These neurotransmitters travel to the postsynaptic neuron and generate the same electrical signal that was earlier. Clear? তো চলো এই জিনিসটা যদি আমাদের ঠিক হয়ে যায় তাহলে আমরা আগে বাড়ি, সেটা হচ্ছে রিফ্লেক্স অ্যাকশন। ঠিক আছে, রিফ্লেক্স অ্যাকশনের পিকচারটাকে একটু দেখো তো ভালো করে। আচ্ছা, তো দেখে নিয়েছো, আমি অল্প সময় স্ক্রিনের বাইরে ছিলাম যাতে এই পিকচারটা তোমরা দেখে নাও খুব ভালো করে। তো দেখো এই পিকচারের মধ্যে কি দেখানো হয়েছে, একটা হাত যেটা একটা গরম অবজেক্টের মধ্যে লেগেছিল, সেই গরম অবজেক্টটা কি ওকে একটা স্টিমুলাস মানে একটা সেন্সেশন প্রোভাইড করেছে। সেই সেন্সেশনটা হাতের দিকে হয়ে কোথায় গেল, স্পাইনাল কর্ডে গেল। ঠিক আছে, এখানে সেই সেন্সেশনটা হাতের দিকে হয়ে স্পাইনাল কর্ডে গেল। ঠিক আছে, তো এই যে গ্রিন কালারের যে নার্ভটা দেখছো না, এই গ্রিন কালারের দিকে আমরা বলতে পারি এই গ্রিন কালারটা শো করছে যেখানে স্পাইনাল কর্ডে যাচ্ছে। আর স্পাইনাল কর্ডটাকে আমরা কি জানি, সিএনএস। ঠিক আছে, স্পাইনাল কর্ডে এই যে নিউরনটা আছে না বা এই যে নার্ভটা আছে, সেই নার্ভটা আরেকটা নার্ভের সাথে কানেক্টেড এবং মাঝখানে একটা নার্ভ আছে যেটাকে আমরা বলি রেলে নিউরন অথবা ইন্টার নিউরন। ঠিক আছে, তারপরে কি হচ্ছে, তারপরে এই ব্লু কালারের একটা নার্ভ দিয়ে সিগন্যালটা আবার আসছে, কিন্তু সেটা এই জায়গাতে যাচ্ছে না, সেটা আসছে একটা মাসেলের মধ্যে এবং এই মাসেলটাকে আমরা বলি বাইসেপ মাসেল। এই মাসেলটা কি হচ্ছে, কন্ট্রাকশন হচ্ছে এবং এই হাতটা উপর দিকে উঠে যাচ্ছে। এই যে অ্যাকশনটা এটা তোমরা নিজেরাও বাড়িতে রিলেট করতে পারবে যে এরকম ঘটনা হয়, গরম অবজেক্টে হাত লাগার পর হাতটা অটোমেটিক উঠে যায়। সেই জিনিসটা অনেক বেশি ফাস্ট হয়। ঠিক তো, এই যে ফাস্ট জিনিসটা হয়, এখানে এতগুলো জিনিস হয়ে যাচ্ছে না উইদিন মিলি সেকেন্ডস অফ টাইম, এই অ্যাকশনটাকে বলে রিফ্লেক্স অ্যাকশন। তো এখানে যেটা দেখানো হয়েছে না, ইটস অ্যান এক্সাম্পল অফ রিফ্লেক্স অ্যাকশন অ্যান্ড এখানে রিফ্লেক্স অ্যাকশনে সিগন্যালের পাথওয়েটাকে দেখানো হয়েছে। ঠিক আছে, সো এটা কি আমরা একটু ডিটেলসে পড়বো। এটা হচ্ছে আমাদের রিফ্লেক্স অ্যাকশন। তো রিফ্লেক্স অ্যাকশনের ডেফিনেশন কি বলতো, কিভাবে বুঝবো রিফ্লেক্স অ্যাকশন? রিফ্লেক্স অ্যাকশনের ডেফিনেশন হচ্ছে এ সাডেন ইনভলান্টারি রেসপন্স অফ আওয়ার বডি ইন এ স্টিমুলাস। ঠিক আছে, এ সাডেন ইনভলান্টারি অ্যাকশন অথবা সাডেন ইনভলান্টারি রেসপন্স। ইনভলান্টারি মানে কি, এই যে শব্দটা দেখা যায়, এটাতে দেখা যায় ইনভলান্টারি কথার অর্থ কি, দুইটা শব্দ এখানে লাগে, সাডেন অ্যান্ড ইনভলান্টারি। ইনভলান্টারি মানে হচ্ছে অনিচ্ছাকৃতভাবে আমাদের, অনিচ্ছাকৃত মানে যে কাজটা আমরা কনসিয়াসলি করি না, অটোমেটিক হয়ে যায়। ঠিক তো, ইনভলান্টারি মানে বোঝাচ্ছে ওইটাকে, সাডেন মানে বোঝাচ্ছে হঠাৎ করে যে কোনো একটা স্টিমুলাসের মধ্যে এমন একটা অ্যাকশন করে নেওয়া যেটা আমাদের বোঝার আগেই ডিসিশন হয়ে যায়, অ্যাকশন হয়ে যায় বডির, ওইটাকে আমরা বলি রিফ্লেক্স অ্যাকশন। এই রিফ্লেক্স অ্যাকশনের কোঅর্ডিনেটিং সেন্টারকে, এটা হচ্ছে স্পাইনাল কর্ড নাকি ব্রেইন, কিন্তু এখানে ব্রেনেও একটা সিগন্যাল যায় কারণ আমরা গরমটা পরের দিকে ফিল করি। এই ফিলিংসটা কোথায় হয় সেটা আমরা যখন ব্রেইন পড়বো তখনই দেখবো। বাট আপাতত কি জানি আমরা, যে স্পাইনাল কর্ড হচ্ছে আমার সিএনএস এর পার্ট, যেটা আমার এই রিফ্লেক্স সেকশনে কোঅর্ডিনেটিং সেন্টার। বুঝাতে পারলাম? ঠিক আছে, এবার দেখো তো এই যে জায়গা থেকে যে নিউরন দিয়ে স্পাইনাল কর্ডে গেছে, সেম নিউরন বা নার্ভ দিয়ে কি স্পাইনাল কর্ড থেকে সিগন্যাল এসেছে? না, যেটা দিয়ে গেছে ওইটাকে আমরা বলি সেন্সরি নার্ভ। ঠিক আছে, ওইটাকে আমরা বলি সেন্সরি নার্ভ অথবা সেন্সরি নিউরন। আর যেটা দিয়ে সিগন্যাল আসে ওইটাকে আমরা বলি মোটর নিউরন। ঠিক আছে, মোটর নার্ভ অথবা মোটর নিউরন। তো সেন্সরি নিউরন কাকে বলি? দ্য নিউরন দ্যাট টেকস সিগন্যাল ফ্রম দ্য রিসেপ্টর টু দ্য সিএনএস। এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে রিসেপ্টর। ঠিক তো, এখানে স্কিন আছে। তো ফ্রম দ্য রিসেপ্টর টু দ্য সিএনএস
যে সিগন্যালকে ক্যারি করে সেটাকে আমরা বলি সেন্সরি নার্ভ অথবা সেন্সরি নিউরন। আর যে সিএনএস থেকে যে নার্ভ সিএনএস থেকে অর্ডার আমাদের ইফেক্টরের মধ্যে ক্যারি করে, এই মাসেলটা এটাকে আমরা বলি ইফেক্টর, যেটা কাজ করবে। আর আমরা জানি আমাদের বডিতে নাড়াচাড়া সমস্ত মাসেলসরাই করে, ঠিক তো? তো এই যে ইফেক্টর আছে, ইফেক্টর অবধি যে সিগন্যালটা আনবে সেটাকে আমরা মোটর নিউরন বলি, ঠিক আছে? সো যদি স্পাইনাল কর্ড মানে রিফ্লেক্স অ্যাকশনকে যদি সামারাইজ করি তাহলে আমরা দেখতে পারবো কি হচ্ছে। প্রথমত তো রিসেপ্টর, ঠিক আছে? এটা আই নিড টু রাইট ইট। তো আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিই, ব্ল্যাঙ্ক পেজ নিলে আই ক্যান শো ইউ রিফ্লেক্স আর্ক, ঠিক আছে? তোমাদেরকে রিফ্লেক্স আর্কটা দেখিয়ে দেব। হ্যাঁ, তো চলো এই পেজে আশা করি এটা দিয়ে লিখলে দেখা যায়, দেখা যায়, বাট এটা বেশি লাইট। তো আমরা কি করব, এটা দিয়ে তো লিখতে পারবো না, এটা দিয়ে দেখি। এটা তো পুরো কালার ম্যাচ হয়ে যায়, হচ্ছে না। ইয়েলো, ইয়েলো দেখা যায়, ঠিক আছে। হোয়াইট অবশ্য দেখা যায়। আচ্ছা, লেট মি রাইট উইথ হোয়াইট। আচ্ছা, লেট মি রাইট উইথ হোয়াইট। দেখো, রিফ্লেক্স অ্যাকশনের আরেকটা কম্পোনেন্ট হচ্ছে রিফ্লেক্স আর্ক। রিফ্লেক্স আর্ক কি? দ্য পাথওয়ে taken by nerve impulse in a reflex action. In a reflex action is called reflex arc. The pathway taken by nerve impulse in a reflex action is called reflex arc. ঠিক আছে? এই যে পাথওয়েটা নেই রিফ্লেক্স অ্যাকশনের মধ্যে ইম্পালসগুলা, নার্ভ ইম্পালসগুলা, এই পাথওয়েটার কে আমরা রিফ্লেক্স আর্ক বলি। এই রিফ্লেক্স আর্কটাকে যদি ড্র করি তাহলে কিরকম দেখা যাবে? প্রথমত তো আমার স্টিমুলাস, ঠিক তো? প্রথমত স্টিমুলাস, স্টিমুলাসটাকে রিসিভ করে কে? রিসেপ্টরস, ঠিক তো? রিসেপ্টরস রিসিভ করে কোথায় নিয়ে যায়? স্পাইনাল কর্ড অথবা সিএনএস এর কাছে। তো এখানে তো স্পাইনাল কর্ডই আমার সিএনএস, অবভিয়াসলি। কে নিয়ে যায়? সেন্সরি নিউরন, সেন্সরি নিউরন নিয়ে যায়, ঠিক তো? এই স্পাইনাল কর্ড থেকে এবার সিগন্যাল কোথায় আসবে? ইফেক্টরে। সিগন্যাল আসবে ইফেক্টরে এবং কি হবে? অ্যাকশন, ঠিক তো? অ্যাকশন। এবং স্পাইনাল কর্ড থেকে যে সিগন্যালটা ইফেক্টরে আসে সেটা কি দিয়ে আসে? সেটা আসে বাই মোটর নিউরন, বাই মোটর নিউরন, নিউরনস উই ক্যান রাইট, ঠিক আছে? তো এটি হচ্ছে রিফ্লেক্স আর্ক। সো যখন রিফ্লেক্স আর্কের কোয়েশ্চেন জিজ্ঞেস করবে ইউ হ্যাভ টু ড্র দিস আর্ক, ঠিক আছে? রিফ্লেক্স আর্ক। এবার এখানে অনেক সময় ঘটনা দিয়ে রিফ্লেক্স আর্ক আঁকতে বলে, যে একটা গরম অবজেক্টের মধ্যে হাত লেগেছে, এবার কি হবে? তো এখানে স্টিমুলাসটা কি দিয়ে দেবে? ব্র্যাকেটে হট, ঠিক আছে? মানে আমি যদি আগের কেসটাতেও দেখি, আগের কেস অনুসারে এখানে স্টিমুলাস হয়ে যাবে হিট, ঠিক আছে? তো বাকি তো সেম যাচ্ছে সেম যাচ্ছে সেম যাচ্ছে। ইফেক্টর কি হয়ে যাবে? বাইসেপ মাসেল, বাইসেপস। আর অ্যাকশনটা কি হয়ে যাবে? উইথড্রয়াল অফ দ্য হ্যান্ড, withdrawal of the hand. ওকে, সো এটা হচ্ছে এর আগের যে কেসটা দেখলাম আমরা, ওই আগের কেস অনুসারে যদি রিফ্লেক্স আর্ক আঁকি তাহলে রিফ্লেক্স আর্ক তো আমার সেমই থাকবে, শুধু নিচে ব্র্যাকেটে ব্র্যাকেটে আমরা কি লিখে দেবো? জিনিসগুলাকে লিখে দেবো, ঠিক আছে? তো আশা করি এই জিনিসটা বোঝা গেছে, ক্লিয়ার? তো চলো আমরা এরপরে আগে বাড়ি। আমাদের এই স্লাইডটা আমি একটু সময় রাখছি, আমি যত সময় ব্ল্যাঙ্ক আগের স্লাইডে যাচ্ছি তোমরা এটা থেকে বানিয়ে নিতে পারো।
ঠিক আছে, চেঞ্জ করলে তোমাদের এখানে চেঞ্জ হবে না, ইউ ক্যান জাস্ট রাইট ইট। তো লিখে নাও, আমি তত সময়ে আগের স্লাইডে যাচ্ছি। ঠিক আছে, তো ঠিক আছে, এইটা ছিল আমাদের আগের স্লাইড, দিস ওয়ান। তো এটা থেকে আমরা রিফ্লেক্স আর্ক বুঝে নিয়েছি, রিফ্লেক্স অ্যাকশন বুঝে নিয়েছি, ঠিক তো? এবার আমরা দেখব আমাদের মস্তিষ্কের বিভিন্ন পার্ট, মানে আমাদের হিউম্যান ব্রেইনের বিভিন্ন পার্ট। তো ইফ ইউ সি দিস ইজ দ্য ডায়াগ্রাম গিভেন ইন ইউর এনসিআরটি। ঠিক আছে, তো আমরা এক্সট্রা কোনো ডায়াগ্রাম নিচ্ছি না কেন, পরে তোমাদের এনসিআরটি ডায়াগ্রামের সাথে তোমরা ম্যাচ করতে পারবে না। তাই বেসিক্যালি আমরা যখন হিউম্যান ব্রেন পড়ি তখন হিউম্যান ব্রেইনের তিনটা পার্ট পড়ি। কি কি? ফোর ব্রেন, মিড ব্রেন এবং হাইন্ড ব্রেন। ঠিক আছে, এই যে হাইন্ড ব্রেন আছে, ক্লিয়ার? এই যে হাইন্ড ব্রেন আছে। তো এই যে মিড ব্রেন, ফরন্ট ব্রেন এবং হাইন্ড ব্রেন পড়ি, এই ব্রেনগুলো অ্যাকচুয়ালি কি মাথাকে মানে হিউম্যান ব্রেনকে কোন প্লেনে ডিভাইড করা হয়েছে? এইভাবে। ঠিক আছে, এইভাবে ডিভাইড করে উপর, মাঝখান এবং নিচ। ঠিক আছে, দেখো উপরের যে এই কার্লড পোর্শনটা দেখছো না, এই যে পোর্শনটা উপরের, এই যে পুরো পোর্শনটা উপরের, দিস ইজ হোয়াট? দিস ইজ দ্য ফোর ব্রেন। ঠিক আছে, আর ফোর ব্রেনের কি ইম্পর্টেন্ট আমাদের আজকের জন্য মনে রাখা, মানে এই ক্লাসের জন্য মনে রাখা, সেটা হচ্ছে সেরিব্রাম। মানে সেরিব্রাম ইজ নাথিং বাট এ পার্ট অফ দ্য ফোর ব্রেন, এবং এটা হচ্ছে লার্জেস্ট পার্ট অফ দ্য ফোর ব্রেন বা লার্জেস্ট পার্ট অফ দ্য হিউম্যান ব্রেন অলসো। ঠিক আছে, এবং ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট। তারপরে মিড ব্রেন আছে এখানে মাঝখানে, আর নিচে আমার হাইন্ড ব্রেন যেটা, সে হাইন্ড ব্রেনের হচ্ছে তিনটা পোর্শন, পন্স, মেডুলা এবং সেরিবেলাম। ক্লিয়ার? পন্স, মেডুলা এবং সেরিবেলাম তিনটা জিনিস দিয়ে আমার কনস্টিটিউট হয় হাইন্ড ব্রেন। তো এবার এক এক করে যদি ফাংশন দেখতে চাই তাহলে সেরিব্রামেরই দেখবো ম্যাক্সিমাম ফাংশন আছে আমাদের। কি কি আছে? সেরিব্রাম কি করে? সমস্ত ভলান্টারি অ্যাক্টিভিটিসকে কন্ট্রোল করে। ভলান্টারি অ্যাক্টিভিটিসকে কন্ট্রোল করে। ঠিক আছে, ভলান্টারি অ্যাক্টিভিটিস যেমন রিডিং, রাইটিং, টকিং, যেটা আমি এখন করছি। ঠিক আছে, তো সো আমার বডির এখন যে সমস্ত ভলান্টারি অ্যাক্টিভিটিস হচ্ছে সেই সমস্ত ভলান্টারি অ্যাক্টিভিটিসকে কন্ট্রোল করে সেরিব্রাম কন্ট্রোল করে। সেরিব্রাম আবার কি কন্ট্রোল করে? ইমোশনস লাইক অ্যাঙ্গার, ঠিক আছে না, জয়, sadness, everything, all the emotions are also controlled by our cerebellum. cerebellum আরো সরি সেরিব্রাম, আমি একটু ভুল বলে নিচ্ছি, সেরিব্রাম আরো কি করে? সেরিব্রাম স্টোরস মেমোরি, মানে মেমোরি ক্রিয়েট করে। ঠিক আছে, মেমোরি বানায়। তো যদি এই জিনিসটাকে মনে না রাখতে পারো আজকের ক্লাসের পরে, মনে রাখবে যে সেরিব্রামকে উড়িয়ে দিয়েছে তোমার ব্রেন থেকে। ঠিক আছে, সেরিব্রামের ফাংশনকে মনে রাখতে দিচ্ছে না তোমাকে। তো মেমোরি ফরমেশন আমাদের কোথায় হয়? সেরিব্রামে হয়। ক্রিটিক্যাল অ্যানালাইসিস, কোনো একটা জিনিসকে ভালোভাবে বোঝা। ঠিক আছে, ক্রিটিক্যাল অ্যানালাইসিস, এটাকে ব্রেকডাউন করে বোঝা। তারপর ম্যাথস সলভিং, এভরিথিং। তারপর এটার আরেকটা ফাংশন হচ্ছে যে ইট ইজ দ্য সেন্টার অফ অল দ্য সেন্স অর্গানস। মানে আমরা চোখে যা দেখি, কানে যা শুনি, টেস্ট যা কিছুই করি, সব কিছু আমাদের সেরিব্রামের মধ্যে ফিল হয়। ঠিক আছে, সেরিব্রামের মধ্যে ফিল হয় জিনিসগুলো। ক্লিয়ার? চোখে যা দেখছি, আমাদের ব্রেনের পিছন দিকে একটা জায়গা থাকে, ওইখানের মধ্যে অপটিক সেন্টার বলে, এই জায়গার মধ্যে কি হয়? ইমেজ ফরমেশন হয়। তাই দেখবে তোমার যদি চোখে অসুবিধা থাকে না, মাথার পিছনে ব্যথা করে। ঠিক আছে, এরকমই আমাদের বডিতে যে 5টা সেন্স অর্গান আছে, সে 5টা সেন্স অর্গানের সেন্সেসগুলোকে সেন্স করার কাজ হচ্ছে সেরিব্রামের। ইমোশনস জেনারেট করার বা ফিল করার কাজ হচ্ছে সেরিব্রামের।
मन कुछ इमोशंस नहीं समझता, ठीक है। बायोलॉजिकली आवर हार्ट कैन नॉट अंडरस्टैंड एनी इमोशंस, ऑल द इमोशंस आर इवन अंडरस्टैंड बाय द সেরিব্রাম অনলি। ওকে, সেরিব্রামই হচ্ছে যেটার মধ্যে মেমোরি স্টোর হয়, সেরিব্রামই হচ্ছে যেটা ম্যাথ সলভিং এ হেল্প করে, ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতে হেল্প করে, কোনো কিছুকে বুঝতে হেল্প করে, থিঙ্কিং, ঠিক আছে না, থিঙ্কিং করতে হেল্প করে। তারপর কি আমাদের ভলান্টারি যত অ্যাক্টিভিটিস আছে সমস্ত ভলান্টারি অ্যাক্টিভিটিসকেও কন্ট্রোল করে। দ্যাট ইজ ওয়াই ইট ইজ দ্য মেইন পার্ট অফ দ্য হিউম্যান ব্রেন। এটা কোয়েশ্চেন আসে, ঠিক আছে। তারপর কি মিড ব্রেনের আমাদের রিসার্চ ফাংশন দেওয়া নেই, এটা কিছুটা ইয়ে করে কি বলে মিড ব্রেন আমাদের কিছুটা রিফ্লেক্স অ্যাকশন কিছু কন্ট্রোল করে, যেমন কি ফেশিয়াল রিফ্লেক্স অ্যাকশনস। বাট বেসিক্যালি এই জিনিসটা লেখলে তোমরা কনফিউজ হয়ে যাবে যে যদি অপশনের মধ্যে আমাদের আসে যে রিফ্লেক্স অ্যাকশন ইজ কন্ট্রোলড বাই দিয়ে ব্রেইনও চলে আসলো, হ্যাঁ স্পাইনাল কর্ডও চলে আসলো, তাহলে কি লিখবো? তাহলে আমরা স্পাইনাল কর্ডটাই লিখবো, বিকজ 99% কেসেসে স্পাইনাল কর্ডই আমাদের রিফ্লেক্স অ্যাকশন কন্ট্রোল করে, ব্রেন শুধু কিছু ফেশিয়াল রিফ্লেক্স অ্যাকশনসগুলোকেই কন্ট্রোল করে, আর কোনো, ঠিক আছে। এইবার যদি চলে যায় এই দুইটাতে, হাইপোথ্যালামাস এবং পিটুইটারি গ্ল্যান্ড, এই দুটো আমাদের ফোর ব্রেনেরই পার্ট, ঠিক আছে। ফোর ব্রেনেরই পার্ট হাইপোথ্যালামাস এবং পিটুইটারি, যেটা আমরা এখন পড়বো না অ্যাজ পার্টস অফ দ্য ব্রেন, আমরা এটাকে পড়বো গ্ল্যান্ডের মধ্যে, ঠিক আছে। তো আমাদের মেইন টার্গেট হচ্ছে এবার হাইন্ড ব্রেন, যেটা সবচেয়ে নিচের ব্রেন। মনে আছে তো ব্রেনকে কিভাবে আমরা ভাগ করেছিলাম? উপর থেকে নিচে, নাকি সামনের থেকে পিছে? সামনের থেকে পিছে না, উপর থেকে নিচে। তো উপর থেকে নিচে আস্তে আস্তে নিচের সবচেয়ে যে বটম মোস্ট পজিশন আছে ব্রেনের, সেটাকে আমরা বলি হাইন্ড ব্রেন। এই হাইন্ড ব্রেনের মধ্যে এই যে জায়গাটা, এটাকে বলে পন্স, ঠিক আছে। এই যে পাতার মতো যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে সেরিবেলাম, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আর এটা হচ্ছে এই যে জায়গাটা, যেটা পরবর্তী সময় স্পাইনাল কর্ডে গিয়ে মিলে যায়, সেটাকে আমরা বলি মেডুলা অবলঙ্গাটা, অথবা শুধু মেডুলা। এবার তোমাদের আইডেন্টিফিকেশন আসে, ঠিক আছে, সিবিএসসির জন্য বলছি। আইডেন্টিফিকেশন আসে ব্রেনের পিকচার দিয়ে, বলে যে এটা কি ওইটা কি। দেখবে যদি আমার এই যে স্কালের যে হাড্ডিটা আছে, এই স্কালের হাড্ডির থেকে যদি তোমার এরো দেয়, এরকম টান দিয়ে বলে যে এটা কি বলো, তাহলে তুমি এটাকে স্পাইনাল কর্ড লিখবে। কিন্তু যদি স্কালের উপরে এই পোর্শনটাকে এরো দিয়ে বলে, তাহলে তোমরা এটাকে মেডুলা লিখবে, ঠিক আছে। তোমাদের মেডুলা লিখতে লাগবে। স্কালের নিচে চলে গেলে ইট ইজ দ্য স্পাইনাল কর্ড, ঠিক আছে। তো এবার এক এক করে যদি ফাংশন দেখি, তাহলে আমরা উল্লেখযোগ্য ফাংশন পাবো সেরিবেলামের, ঠিক আছে। আরে কি জানি চলে আসে, আমরা উল্লেখযোগ্য পাবো সেরিবেলামের। তো সেরিবেলাম কি করে? মেনটেইনস বডি পোস্টার অ্যান্ড ব্যালেন্স, ঠিক আছে। বডির পোস্টার এবং ব্যালেন্স মেনটেন করতে সাহায্য করে, কিন্তু মানে ব্যালেন্স মেনটেন করে, কিন্তু জিনিসটা কি যে ব্যালেন্স মানে কি, পোস্টার মানে কি? ব্যালেন্স মানে কি শুধু এটাই যে সার্কাসের মধ্যে যে একটা মেয়ে কেউ করে হাতের মধ্যে কি জানি নিয়ে, একটা স্টিক নিয়ে তারের উপর দিকে হাঁটে, ব্যালেন্স কি এটাই নাকি? ব্যালেন্স কি শুধু বাইক চালানো, সাইকেল চালানোর সময় যে ব্যালেন্সটা লাগে সেটাই কি নাকি ব্যালেন্স? না, এই সমস্তগুলো ব্যালেন্স। কিন্তু আবার এখন যখন আমরা হাঁটছি, দাঁড়িয়ে আছি, আই এম নট গেটিং মানে আই এম নট গেটিং স্লিপড, আমি পড়ে যাচ্ছি না, ঠিক তো? আই এম নট ফলিং। ওয়াই? কারণ আমার বডি জানে যে পায়ের কোন জায়গায় কতটুকু ফোর্স অ্যাপ্লাই করলে আমরা গ্রাউন্ডের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারবো, ইজন্ট ইট? সো এই যে জিনিসটা, এই যে ব্যালেন্স করাটা, এটা অ্যাকচুয়ালি কে করে? এটা সেরিবেলামে করে, ঠিক আছে। নাও দ্য থিং ইজ দ্যাট, তুমি বলবে যে এই যে হাঁটছি আমরা, এটা তো ভলান্টারি অ্যাক্টিভিটি। এই ভলান্টারি অ্যাক্টিভিটি, বা ধরে নাও রাইটিং ভালো, ঠিক আছে, রাইটিংয়ের মধ্যে কলমকে কিভাবে ধরবো, কিভাবে সেটাকে মুভমেন্ট করবো, অ্যালফাবেটসগুলো কিভাবে লিখবো, সেগুলো সমস্ত কিছু কন্ট্রোল করে সেরিবেলাম। এবার বলবে এটা তো হচ্ছে আমার ভলান্টারি অ্যাক্টিভিটি। ইয়েস, এটা ভলান্টারি অ্যাক্টিভিটি। সেরিবেলামের কাজ হচ্ছে ভলান্টারি অ্যাক্টিভিটিসগুলোকে রিফাইন করে নেওয়া। আমি তোমাদেরকে খুব সহজ একটা এক্সাম্পল বলি, তোমরা এটাকে বুঝতে পারবে। ধরে নাও একটা বাচ্চা আছে যে নতুন নতুন হাঁটা শিখছে। সো সে যখন হাঁটা শিখছে, ওর মাসলসের মধ্যে সিগন্যালটা কে দিচ্ছে হাঁটার জন্য? সেরিব্রাম দিচ্ছে, কারণ হাঁটাটা হচ্ছে একটা ভলান্টারি অ্যাক্টিভিটি। কিন্তু সে কি হাঁটতে পারছে ঠিক করে? না, সে পড়ে যাচ্ছে। কেন? কারণ সেরিবেলামের দ্বারা সেরিব্রাম যে অর্ডারটা মাসলসকে দিচ্ছে, সেই মাসলসের অর্ডারটা ক্লিয়ার না। যে মাসেলের কোন জায়গায় কতটুকু ফোর্স অ্যাপ্লাই করবে সেটা ক্লিয়ার না। অনেক আছে দেখবে এবিসিডি জানে, কিভাবে লিখতে লাগে সেটাও জানে, কিন্তু সে লিখতে পারে না ঠিক করে। হ্যান্ড রাইটিং
উইক থাকে। কেন? কারণ যদি আমি এবিসিডি লিখি, তো এটাকে যে এরকম লিখলে সুন্দর হবে, বিটাকে যে এরকম লিখতে লাগবে, এটার জন্য যে ব্যালেন্স লাগে সেই ব্যালেন্সটা ওর মধ্যে নাই। কেন? কারণ সেরিবেলাম ইল ডেভেলপড, এরকম অনেকেই আছে, ঠিক তো? সো দ্য থিং ইজ দ্যাট সেরিবেলাম যদি ইল ডেভেলপড হয়ে যায়, তাহলে আমরা ব্যালেন্স করে হাঁটতে পারবো না, চলতে পারবো না, মাথা ঘোরাবে, আমরা পড়ে যাব, ঠিক আছে? ব্যালেন্সিং জিনিসটা হবে না। ক্লিয়ার? এবার হচ্ছে মেডুলা। মেডুলার কি ফাংশন? যদি মেডুলা দেখি, তাহলে মেডুলার কি ফাংশন? মেডুলার হচ্ছে কন্ট্রোলস অল ইনভলান্টারি অ্যাকশনস। বডির সমস্ত ইনভলান্টারি অ্যাকশনস গুলাকে সে কন্ট্রোল করে। এবার বলবে যে আমার বডি আমাকে ছাড়া কোন অ্যাকশন করে নেয়, ঠিক আছে? তো আমার ইচ্ছাকৃত ছাড়া কোন অ্যাকশন করে নেয় আমার বডি? তো আমাদের বডি আমাদের ইচ্ছা ছাড়াই কি করে? ব্রিদিং করে, ঠিক আছে? আমাদের মানে কন্ট্রোলের বাইরে হার্টবিট হয়, হার্টবিট হয়, দেন ভমিটিং হয়, ঠিক আছে? তো এবার নোটিসে কি রাখবে তোমরা, যে মেডুলা হচ্ছে এমন একটা জায়গা যেটা মাথার পিছন দিকে থাকে। তো যদি মাথার পিছনে কেউ মারে বা মাথার পিছনে যদি একটা ফুটবল চলে আসে এবং বাড়ি খায় এবং যদি তাতে ভমিটিং হয়ে যায়, তাহলে কেসটা সিরিয়াস মানতে লাগে। কারণ তাতে কি হয়, সেই মেডুলাটা কম্প্রেস হয়ে যায়, মেডুলা নিজের জায়গা থেকে নিজের জায়গার মধ্যে কম্প্রেস হয়ে যায় এবং মেডুলা ঠিক করে ফাংশন করতে পারে না। তাই সে বডির মধ্যে উল্টাপাল্টা সিগন্যালিং দিয়ে ভমিটিং করে দেয়, ঠিক আছে? তো দ্যাট ইজ ওয়াই হোয়াট উই নিড টু রিমেম্বার, ভমিটিং হচ্ছে মেডুলার। ক্লিয়ার? সাথে অল ইনভলান্টারি অ্যাক্টিভিটিসও মেডুলার। ক্লিয়ার? তো চলো, হিউম্যান ব্রেন ইফ ইট ইজ ফিনিশড, দেন উই ক্যান মুভ টু দ্য গ্ল্যান্ডস, মানে কি বলে আমাদের কেমিক্যাল সিগন্যালিং অফ দ্য বডি। বেশি সময় কথা বলতে বলতে একদম কি হয়, গলা শুকিয়ে যায়। তো একটা গরম জল থাকলে একটু ভালো হতো, কিন্তু এখন গরম জল কোথা থেকে পাবো, ঠিক আছে? হ্যাঁ, তো চলো, আচ্ছা আউট অফ দ্য বক্স একটা জিনিস বলি, গরম জল বলতে মনে আসছে, আমার সামনে এক ক্যাটেল রাখা আছে, ঠিক আছে? যদিও জল নেই এটাতে, ক্যাটেল রাখা আছে। তোমরা একটু বলবে তো সাইড বাই সাইড, যেহেতু তোমাদের ইলেকট্রিসিটিও ফিনিশড, ওয়ান শর্টস তো দেখবেই আমাদের চ্যানেলেই, এটা কোন ইলেকট্রিসিটির কোন ইফেক্টটাকে কাজে লাগিয়ে হিটিং করে, ঠিক আছে? সেটা একটু বলবে তো, দেখবে তো বায়োলজি পড়ার পাশাপাশি তোমাদের ফিজিক্সটাও মনে আছে কিনা না। আচ্ছা, তো চলো এবার আমরা রাশ করি টুয়ার্ডস দ্য এন্ডোক্রাইন সিস্টেম অথবা আমাদের গ্ল্যান্ডুলার সিস্টেমে, ঠিক আছে? তো যে গ্ল্যান্ডস কি রিলিজ করে, কিছু কেমিক্যালস রিলিজ করে। সেই কেমিক্যালসগুলো কি? সেই কেমিক্যালসগুলো হতে পারে এনজাইমস, সেই কেমিক্যালসগুলো হতে পারে হরমোনস, ঠিক আছে? তো ওকে, তো যদি আমাদের গ্ল্যান্ড হরমোন সিক্রেশন করে, তাহলে আমরা ওই গ্ল্যান্ডসগুলোকে বলি এন্ডোক্রাইন গ্ল্যান্ডস। আর যদি গ্ল্যান্ডসগুলা এনজাইম সিক্রেশন করে, আমরা এইগুলাকে বলি এক্সোক্রাইন গ্ল্যান্ড। যদিও নামগুলা জাস্ট এরকমই আসেনি, এন্ডোক্রাইন গ্ল্যান্ডস বলে যাদের কোনো ডাক্ট নাই, ঠিক আছে? ডাক্ট লেস গ্ল্যান্ডসগুলোকে বলে এন্ডোক্রাইন গ্ল্যান্ডস। ক্লিয়ার? এবার ডাক্টলেস মানে কি? ধরো এটা একটা গ্ল্যান্ড আছে, ঠিক আছে? এটার একটা খুব সুন্দর এরকম পাইপ সিস্টেম আছে ওর সিক্রেশনটাকে ছাড়ার, তো ওইটাকে বলে ডাক্ট। এইটা কাদের আছে? এইটা ওদের আছে, এক্সোক্রাইন গ্ল্যান্ডসের। এক্সোক্রাইন গ্ল্যান্ডস আর দ্য ডাক্টেড গ্ল্যান্ডস, ওদের ডাক্ট থাকে, ওরা ডাইরেক্টলি টার্গেট সাইটের মধ্যে ওর এনজাইমস ছেড়ে দেয়। কিন্তু এন্ডোক্রাইন গ্ল্যান্ডস যেগুলা, এইগুলা ডাকলেস থাকে এবং এইগুলা ওদের সিক্রেশনস ডাইরেক্টলি ব্লাডের মধ্যে ছাড়ে এবং ব্লাড সেটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। হতে পারে হরমোনস বেরোয় এক জায়গাতে কিন্তু কাজ করবে আরেক জায়গাতে, ঠিক আছে? বাস ওইটাই। তো দুই রকমের কেমিক্যালস থাকে আমাদের বডিতে, এক্সোক্রাইন এনজাইমস এবং হরমোনস। এনজাইমস ছাড়ে এক্সোক্রাইন গ্ল্যান্ডসে এবং হরমোনস ছাড়ে কে? এন্ডোক্রাইন গ্ল্যান্ডসে। তো এক্সোক্রাইন গ্ল্যান্ডের এক্সাম্পল কি হতে পারে? স্যালাইভারি গ্ল্যান্ড, ঠিক আছে? স্যালাইভারি গ্ল্যান্ড। তো স্যালাইভারি গ্ল্যান্ড কি করে? স্যালাইভা ছাড়ে এবং স্যালাইভার মধ্যে অ্যামাইলিস থাকে হুইচ ইজ অ্যান এনজাইম, ঠিক আছে? তো দ্যাট ইজ ওয়াই আমরা স্যালাইভারি গ্ল্যান্ডকে বলছি কি? এক্সোক্রাইন গ্ল্যান্ড।
ঠিক আছে, তেমনটা লিভারও হবে এক্সোক্রাইন গ্ল্যান্ড, কারণ সে বাইল জুস ছাড়ে, ঠিক আছে না, উইথ দ্য হেল্প অফ ডাক্ট, বাইল ডাক্ট। আচ্ছা, তো এতটুকু অবধি যদি বোঝা যায় তাহলে আমরা বুঝে নেব যে আমরা কিন্তু এন্ডোক্রাইন সিস্টেমই পড়বো, কারণ আমরা হরমোনাল সিস্টেম পড়ছি, এনজাইমোলজি না। ঠিক আছে, তো এর আগে যখন চার্ট দেখেছিলাম তখন দেখেছিলাম যে নার্ভাস সিস্টেম পড়বো আর এন্ডোক্রাইন সিস্টেম পড়বো। তো এবার আমরা এন্ডোক্রাইন সিস্টেমে ডাইভ করবো। এন্ডোক্রাইন যতগুলা গ্ল্যান্ডস আছে পুরো বডির, এই সমস্ত গ্ল্যান্ডসগুলোকে দেখবো। ঠিক আছে, সো দিস ইজ এন ওভারঅল পিকচার অফ এ মেল অ্যান্ড ফিমেল। দেখো একদম যদি মাথা থেকে দেখি তাহলে সবচেয়ে প্রথম মাথার মধ্যে পিনিয়াল গ্ল্যান্ড, ইট ইজ নট অফ আওয়ার ইন্টারেস্ট, এটা আমরা দেখবো না এখন। ঠিক আছে, পিনিয়াল গ্ল্যান্ডকে দেখবো না। পিটুইটারি গ্ল্যান্ড বলেছিলাম যে আমরা গ্ল্যান্ড যখন পড়বো তখন দেখবো। পিটুইটারি গ্ল্যান্ড ইজ প্রেজেন্ট ইন দ্য ফোরব্রেইন। তারপর কি হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস দেইনি এখানে, লিভ। তারপর হচ্ছে মাথার থেকে যদি একটু নিচে আসি আমাদের কণ্ঠে, তাহলে কণ্ঠের মধ্যে আমাদের থাকে থাইরয়েড গ্ল্যান্ড এবং প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে এখানে এই যে গ্ল্যান্ডটা দেখতে পাচ্ছ, ইট ইজ থাইরয়েড গ্ল্যান্ড, কিন্তু এই থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে 4টা ডট আরও গ্ল্যান্ড থাকে, এগুলাকে আমরা প্যারাথাইরয়েড গ্ল্যান্ডস বলি। তারপর যদি একটু নিচে আসি তাহলে কিডনির উপর থাকে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, এবং কিডনির সামনের দিকে মানে পেটের দিকে এইদিকে থাকে প্যানক্রিয়াস। তার থেকে যদি একটু নিচে আসি তাহলে ফিমেলসদের বডিতে থাকে ওভারি, আর মেলসদের বডিতে থাকে টেস্টিস। দিস আর দ্য লিস্ট, দিস ইজ দ্য লিস্ট অফ দ্য এন্ডোক্রাইন গ্ল্যান্ডস প্রেজেন্ট ওভার হিয়ার এক্সেপ্ট দ্য হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসটা এখানে দেইনি, তো হাইপোথ্যালামাস ছাড়া বাকি যত এন্ডোক্রাইন গ্ল্যান্ডস আছে সমস্ত এন্ডোক্রাইন গ্ল্যান্ডস এখানে লিস্টেড আছে। ইউ ক্যান জাস্ট সি দেয়ার পজিশনস, কারণ পজিশনসগুলো না জানলে এরপরে আমরা বুঝবো না। ঠিক আছে, লার্ন দ্য পজিশনস। চলো আগে बढ़ते। প্রথম হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস গ্ল্যান্ড কি করে? হাইপোথ্যালামাস গ্ল্যান্ড থ্যালামাসের নিচে থাকে, মানে থ্যালামাসও একটা ফোরব্রেনের একটা পার্ট, সেটা পিটুইটারি গ্ল্যান্ডকে কন্ট্রোল করে। ঠিক আছে, মনে রাখবে হাইপোথ্যালামাস কাকে কন্ট্রোল করে? হাইপোথ্যালামাস পিটুইটারি গ্ল্যান্ডকে কন্ট্রোল করে। কিভাবে? যখন ওর সিগন্যাল দিতে লাগে পিটুইটারি গ্ল্যান্ডকে কোনো হরমোন ছাড়ার জন্য, তখন সে ছাড়ে রিলিজিং হরমোন। ঠিক আছে, তখন যে হরমোনের ক্যাটাগরিটা সে ছাড়ে সেগুলোকে আমরা বলি রিলিজিং হরমোন। কিন্তু এই হাইপোথ্যালামাসেরই যখন পিটুইটারিকে সিগন্যাল দিতে লাগে যে আর হরমোন রিলিজ করবে না, তখন সে ছাড়ে ইনহিবিটরি হরমোন আইএইচ। ঠিক আছে, ইনহিবিটরি হরমোন যে পিটুইটারিকে ইনহিবিট করে হরমোন ছাড়ার জন্য, আর মানে কি বলে রিলিজিং হরমোন যে পিটুইটারিকে সিগন্যাল করে হরমোনস রিলিজ করতে। ঠিক আছে, বাস দিস ইজ অ্যাবাউট হাইপোথ্যালামাস। এবার হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। নাও ইউ মে নো যে পিটুইটারি গ্ল্যান্ডের আরেক নাম হচ্ছে মাস্টার গ্ল্যান্ড। কেন? কারণ পিটুইটারি গ্ল্যান্ডই সমস্ত বডির অন্যান্য গ্ল্যান্ডসগুলোকে কন্ট্রোল করে, ওদের সিক্রেশনসগুলোকে কন্ট্রোল করে। কিভাবে? সে কিছু হরমোন ছেড়ে ছেড়ে কন্ট্রোল করে। যেমন একটা হরমোন হচ্ছে জিএইচ মানে গ্রোথ হরমোন, সেই গ্রোথ হরমোনটা বোনসে গিয়ে কাজ করে এবং বডি গ্রোথ করায়। টিএসএইচ মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, সেটা থাইরয়েড গ্ল্যান্ডে করে কাজ, থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করে এবং এবং থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করে। আচ্ছা, তো থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করার পর যে হরমোনটা বেরোয় সেটাকে আমরা থাইরক্সিন হরমোন বলি, এবং সেই হরমোনের ফাংশন হচ্ছে আমাদের বডির মেটাবলিক অ্যাক্টিভিটিসকে কন্ট্রোল করা। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাসিটিএইচ। অ্যাসিটিএইচটা ফুল ফর্ম হচ্ছে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, সেটা অ্যাড্রিনাল গ্ল্যান্ডের জন্য ছাড়ে, যেটা অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে স্টিমুলেট করে অ্যাড্রিনাল হরমোন ছাড়ার জন্য বা অ্যাড্রিনালিন ছাড়ার জন্য। ঠিক আছে, তারপর হচ্ছে ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন আর লিউটিনাইজিং হরমোন, এগুলো পিটুইটারি গ্ল্যান্ড থেকেই বেরোয়। ফলিক্যাল স্টিমুলেটিং হরমোনের কাজ হচ্ছে স্পার্ম এবং ওভামের প্রোডাকশনটাকে কন্ট্রোল করা, আর লিউটিনাইজিং হরমোনের কাজ হচ্ছে ওভুলেশন, টেস্টোস্টেরন প্রোডাকশন, এগুলাকে কন্ট্রোল করা। ঠিক আছে, সো লিউটিনাইজিং হরমোন আমরা আগামীতে রিপ্রোডাকশন চ্যাপ্টারেও গিয়ে দেখবো, এফএসএইচ ওই চ্যাপ্টারে গিয়ে দেখবো। বাট মনে রাখতে লাগবে কি এফএসএইচ এবং এলএইচ বেরোয় পিটুইটারি থেকে, এলএইচ এর ইনফ্লুয়েন্সে টেস্টোস্টেরন বেরোয়। ঠিক আছে, টেস্টোস্টেরন বেরোয় টেস্টিস থেকে। ক্লিয়ার? সো পিটুইটারি কোথায় ছিল? মাথায়। মাথায় পিটুইটারি হরমোন ছাড়লো, সেটা টেস্টিস অবধি যাবে, টেস্টিসের মধ্যে গিয়ে স্টিমুলেশন করিয়ে টেস্টোস্টেরন ছাড়বে। ঠিক আছে, তো সো এটার জন্য আগে বললাম যে হরমোনস হয় এক জায়গাতে, কাজ করে আরেক জায়গাতে। তারপর হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড।
থাইরয়েড গ্ল্যান্ড জাস্ট বিলো দ্য ল্যারিংস থাকে, আমাদের যে ল্যারিংসটা আছে সেই ল্যারিংসের জাস্ট বিলোতে থাকে, ঠিক আছে, একটু নিচে ইউ শেপ কাপ শেপ থাকে, যার কাজ হচ্ছে থাইরক্সিন নামক হরমোন ছাড়া। এই থাইরক্সিন হরমোনের কাজ হচ্ছে মেটাবলিক অ্যাক্টিভিটিস কন্ট্রোল করা। আর যদি ডেফিসিয়েন্সি হয়ে যায় তাহলে হয়ে যাবে গয়টার। কেন? কারণ থাইরক্সিনকে মেনটেন করতে লাগে আয়োডিন, ঠিক আছে। তো যদি আমাদের ডায়েটে আয়োডিন কমে যায় তাহলে থাইরক্সিন হরমোন ঠিকমতো প্রোডাকশন হতে পারবে না এবং থাইরয়েড গ্ল্যান্ড ঠিকমতো কাজ করতে পারবে না। এই জায়গাতে থাইরয়েড গ্ল্যান্ড কি করে নিজেকে বড় করে দেয়, ঠিক আছে, এনলার্জড হয়ে যায় অনেক বেশি, এবং এটাকে আমরা গয়টার ডিজিজ বলি, ঠিক আছে। দিস ইজ দ্য ডিজিজ, ইউ সি, গয়টার, দিস ইজ দ্য ডিজিজ। এই জায়গা পুরো পার্মানেন্টলি অনেক বেশি ফুলে যায়, ঠিক আছে। এটা কেন? কিসের অভাবে? আয়োডিনের অভাবে। নেক্সট হচ্ছে আমাদের প্যারাথাইরয়েড গ্ল্যান্ডস। প্যারাথাইরয়েড গ্ল্যান্ডস অ্যাজ ইউ ক্যান সি, হেয়ার ওয়ান, হেয়ার ওয়ান, হেয়ার ওয়ান, হেয়ার অ্যানাদার ওয়ান। এই যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, তো প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে চারটা ডটের মধ্যে থাকে। সেটা কি করে? প্যারাথাইরয়েড হরমোন ছাড়ে, ঠিক আছে, প্যারাথাইরয়েড হরমোন ছাড়ে। সেটা বডিতে ক্যালসিয়াম এবং ফসফেট ব্যালেন্সকে নিয়ন্ত্রিত করে আর কি, মানে ফসফেট এবং ক্যালসিয়ামের মাত্রাকে ব্যালেন্স করে, ঠিক আছে, ক্যালসিয়াম এবং ফসফেটের মাত্রাকে কন্ট্রোল করে। ক্লিয়ার? সে কি করে, কে করে এটা? প্যারাথাইরয়েড হরমোনস করে। তো চলো নেক্সটে যাই। নেক্সটে হচ্ছে আমাদের অ্যাড্রিনালিন হরমোন ফ্রম অ্যাড্রিনাল গ্ল্যান্ড। অ্যাড্রিনাল গ্ল্যান্ড কিডনির উপর এরকম মুকুটের মতো থাকে, ঠিক আছে। এটা ছাড়ে অ্যাড্রিনালিন হরমোন, যেটাকে আমরা ইমার্জেন্সি হরমোনও বলি। কেন? কারণ সেই হরমোনটা ইমার্জেন্সিতে, সাপোজ তুমি হঠাৎ করে কেউ তোমাকে ভয় দেখিয়ে দিল, ঠিক আছে, হঠাৎ করে তুমি নিজে ভয় পেয়ে গেলে কিছুতে, তখন আমাদের বডি ইমার্জেন্সি সিচুয়েশনে পড়ে যে ফ্লাইট অথবা ফাইট করতে লাগবে, হয়তো আমার ফাইট করতে লাগবে না, আমার ফ্লাইট করতে লাগবে, এবং দুটোটার জন্য আমার এক্সেস এনার্জি লাগে। তো যদি আমার দৌড়তেও লাগে এনার্জি লাগবে, যদি ফাইটও করতে লাগে এনার্জি লাগবে। সেই হিউজ পরিমাণে হঠাৎ করে এনার্জি প্রোডাকশন হয়েছে আমাদের বডিতে, এবং সেটা করে অ্যাড্রিনালিন হরমোনে, ঠিক আছে। অ্যাড্রিনালিন হরমোন যখন বেরোয় তখন সে হার্টবিট বাড়িয়ে দেয় যাতে বেশি বেশি ব্লাড আমাদের সেলসে যেতে পারে, ব্রিদিং রেট বাড়িয়ে দেয় যাতে যে ব্লাডটা অনেক ফাস্ট হার্টের দিকে যাচ্ছে সেটার জন্য অনেক ফাস্ট আবার কি হয়ে যায়, হ্যাঁ কি বলছিলাম, যে যে ব্লাডটা মানে হার্টবিটের জন্য ফাস্ট ফাস্ট যাচ্ছে সেই ব্লাডের মধ্যে যেন অক্সিজেনের অ্যামাউন্টটা সাফিসিয়েন্ট থাকে, এটা এনশিওর করার জন্য ব্রিদিং রেটকে বাড়িয়ে দেয়। ব্লাড প্রেশার তো বাড়বেই, ব্লাড সুগার লেভেলকেও বাড়িয়ে দেয়। কেন? কারণ এনার্জি লাগবে, ঠিক আছে। আমাদের বডিতে যে গ্লাইকোজেন থাকে স্টোরড ফুড হিসাবে, সেই গ্লাইকোজেনকে ব্রেক করে গ্লুকোজ বানানো হয়। সেই গ্লুকোজটা কোথায় থাকে? ব্লাডে থাকে। সেটা আবার ব্লাড থেকে সেলে চলে যাবে, সেলে যেই চলে যাবে ব্লাড সুগার লেভেল আবার ডাউন হয়ে যাবে। কিন্তু সেলে কিভাবে যাবে? বাই দ্য ইনফ্লুয়েন্স অফ ইনসুলিন, ঠিক আছে, বাই দ্য ইনফ্লুয়েন্স অফ ইনসুলিন। তো ইনসুলিন হচ্ছে এর পরেরটার মধ্যে। এখান থেকে আমরা কি মনে রাখবো? এখান থেকে মনে রাখবো যে ফ্লাইট অর ফাইট সিচুয়েশনে কোনটা বেরোয়, ডু অর ডাই সিচুয়েশনে কোনটা বেরোয়, কোন হরমোন বেরোয়, ঠিক আছে। নেক্সট কি? নেক্সট হচ্ছে আমাদের প্যানক্রিয়াস, যেটাকে আমরা বলি মিক্সড গ্ল্যান্ড। প্যানক্রিয়াসকে আমরা বলি মিক্সড গ্ল্যান্ড। কেন বলি মিক্সড গ্ল্যান্ড? কারণ প্যানক্রিয়াসকে আমরা এর আগেও পড়েছিলাম লাইফ প্রসেসে। লাইফ প্রসেসে কি দেখেছিলাম? সে এনজাইমস ছাড়ে এবং খুব সুন্দর ডাক্ট দিয়ে ছেড়ে দেয়, ঠিক আছে, প্যানক্রিয়াস। কিন্তু শুধু এটাই না, প্যানক্রিয়াস আরও কি করে? প্যানক্রিয়াস যদি ওর ডাক্ট দিয়ে এনজাইম ছেড়ে এক্সোক্রাইন গ্ল্যান্ড হিসেবে কাজ করে, তাহলে সেটা ইনসুলিন নামক একটা হরমোন ছেড়ে উইদাউট এনি ডাক্ট সে কি করে? এন্ডোক্রাইন গ্ল্যান্ড হিসাবেও কাজ করে নেয়। তো ইনসুলিন হচ্ছে একটা হরমোন যেটা ব্লাড সুগার লেভেলকে কমায়, বিকজ ব্লাডের থেকে সমস্ত সুগারসকে সেলের মধ্যে ঢুকিয়ে দেয় অথবা গ্লাইকোজেন হিসেবে স্টোর করে দেয়। আর এটা হচ্ছে গ্লুকাগন। গ্লুকাগন কি করে? ব্লাড সুগার লেভেল ডাইরেক্টলি বাড়ায়, ঠিক আছে, ডাইরেক্ট ইনস্ট্যান্ট ব্লাড সুগার লেভেল বাড়িয়ে দেয় গ্লুকাগন, ঠিক আছে, বুঝাতে পারলাম? সো প্যানক্রিয়াস কি কি ছাড়ে? ইনসুলিন এবং গ্লুকাগন। ঠিক তার উল্টা উল্টা হরমোনস, ইনসুলিন ব্লাড সুগার লেভেল কমায়, ঠিক আছে, আর গ্লুকাগন ব্লাড সুগার লেভেল বাড়ায়। তো চলো এই জায়গায় যদি হয়ে যায়, আর এটাকে মিক্সড গ্ল্যান্ড বলে কিন্তু মনে রাখবে, ঠিক আছে। হুইচ গ্ল্যান্ড ইজ কল্ড মিক্সড গ্ল্যান্ড? প্যানক্রিয়াস ইজ কল্ড মিক্সড গ্ল্যান্ড। কেন মিক্সড গ্ল্যান্ড? ইউ জাস্ট সে লেটার অন। চলো, প্যানক্রিয়াস ইজ এ মিক্সড গ্ল্যান্ড।
কেন এটা তো বলে দিলাম আগে, তো তোমরা কোয়েশ্চেন লিখে নেবে। তারপর হচ্ছে ওভারিজ ইন কেস অফ ফিমেল, ঠিক আছে। ওভারিজ কি কি হরমোন ছাড়ে? ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, এই দুটার সেপারেট ফাংশনস আছে। ইস্ট্রোজেন হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্সকে ডেভেলপ করার জন্য দায়ী। বাট প্রোজেস্টেরনটা কি? প্রোজেস্টেরনটা হচ্ছে ইউটেরাইন ওয়াল, ইউটেরাসের যে এই যে ওয়ালটা আছে, এই ওয়ালের মেনটেনেন্সের কাজ হচ্ছে প্রোজেস্টেরনের, ঠিক আছে। ফাংশন দেখো, যখন মেনস্ট্রুয়াল সাইকেলে একটা যে কোনো একটা ওভারি থেকে একটা ওভাম বেরোবে, ঠিক আছে, যেটা ফিমেল গেমেট, হ্যাঁ, যখন এদিকে বেরিয়ে আসবে, এটা না বললেও হবে, এটা আমরা সেকেন্ড চ্যাপ্টারে, মানে সেকেন্ড বলছি আমি, থার্ড চ্যাপ্টারে দেখবো, এটা না বললেও হবে। চলো, ফাংশন হচ্ছে ইস্ট্রোজেনের ফাংশন হচ্ছে ওই ডেভেলপমেন্ট অফ দ্য সেক্স অর্গানস, গ্যামেটস, এই সেই এইগুলোই, ঠিক আছে। বাকি কি হয় কি না হয় সেটা আমরা না হয় এরপরের চ্যাপ্টারেই দেখবো। আমরা তো এই চ্যাপ্টারে শুধু হরমোনসের ফাংশনস দেখছি, ঠিক আছে না? তো চলো, তারপর হচ্ছে টেস্টিস। টেস্টিস মেল বডিতে থাকে, ঠিক তো। এই টেস্টিসের কাজ হচ্ছে টেস্টোস্টেরন ছাড়া, মনে রাখবে আগেরটার কাজ হচ্ছিল ওভারিজের কাজ হচ্ছে দুইটা হরমোন ছাড়া, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। ইস্ট্রোজেনের কাজ হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্সকে ডেভেলপ করা, আর প্রোজেস্টেরনের কাজ হচ্ছে এন্ডোমেট্রিয়াম বা ইউটেরাইন ওয়ালকে মেনটেন করা, ঠিক আছে তো। টেস্টোস্টেরনের ফাংশন হচ্ছে স্পার্ম প্রোডাকশন করা, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপ করা হিউম্যান বয়েজের মধ্যে, ঠিক আছে, বয়েজদের মধ্যে অ্যাট পিউবার্টি। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লাস 8-এ তোমরা পড়ে নিয়েছো অলরেডি যে পিউবার্টিতে কি কি চেঞ্জেস হয় না হয়, বাট এটা এই জিনিসটা আমরা এরপরের চ্যাপ্টারে গিয়েও আরামসে দেখব, ঠিক আছে। আপাতত আমরা জাস্ট হরমোন এবং তার ফাংশনসগুলোকে দেখে নিয়েছি। ক্লিয়ার? আশা করি তোমাদের অনেক বেশি হেল্প হয়েছে, আশা করি যে আমি হেল্প করতে পেরেছি ইন ওয়ান শট, ঠিক আছে তো। এক শটে যতটুকু হয় ইন ডিটেল গিয়ে চ্যাপ্টারটাকে শেষ করে নিলাম। নাও অল দ্য very best and good luck for your exams. Thank you.